গল্প কোনো এক শ্রাবণে। লেখনীতে মেহরিমা আফরিন। তৃতীয় অধ্যায়। তৃতীয় পর্ব। আমার হাতে এক কাপ চা, অন্য হাতে একটা পাউরুটি। আমি পুরোটা চা এক নিমিষে খেলাম না। উল্টা অর্ধেক চা নিজে খেলাম, আর বাকি অর্ধেক চা পাউরুটিকে খাওয়ালাম। এটা হলো আমার উদারতা। ক্ষণিক বাদেই আমি চায়ে ভেজানো পাউরুটিটা খেয়ে নিলাম। এটা কি? এটা হলো রাজনীতি। দূর থেকে যেটা জনসেবা কিংবা মহানুভবতা বলে মনে হয়, ভেতরে উকি দিলে দেখা যায় কোনো না কোনোভাবে সেখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে আছে। এই রাজনীতির অঙ্গনে কয়জন টিকে থাকতে পারে বিচক্ষণতার সাথে? অপরপক্ষের কুটচাল ধরে ফেলার মতো দূরদর্শিতা কি সবার থাকে? সবার খবর জানা নেই, তবে শাহরিয়ার আরহামের সেই দূরদর্শিতা নেই। বিষয়টা দূরদর্শিতার না, বিষয়টা অবিবেচক হওয়ার। রাজনীতিতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো সে যে নিজের কোনো পিছুটান রাখে না, যার মনে মায়া, দয়া, আবেগ কোনো কিছুরই ঠাঁই নেই। আরহাম এখনো সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছুতে পারেনি। এখনো এতখানি পাষণ্ড আর অনুভূতি শূন্য সে হয়ে যায়নি। তাই তার পক্ষে তথাকথিত দূরদর্শী রাজনীতিবিদ হওয়া সম্ভব না। সে সর্বোচ্চ যা করতে পারে তা হলো বাকিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের গদি মজবুত করা। ব্যাস এইটুকুই। আরহাম বয়সে অপরিপক্ক, অভিজ্ঞতা সীমিত, রাজনীতির মারপ্যাচ গভীরভাবে বোঝার মতন বিচক্ষণ সে কখনোই না। এই কথা সে অস্বীকার করে না। তবে রাজনীতির ভয়াবহ দিকগুলো আজকাল তাকে ভীষণ ভাবায়। যেই লুপ হলে সে আটকে যাচ্ছে, এর থেকে মুক্তি কোথায়? আরহাম কি কোনো কৃষ্ণগহ্বরে তলিয়ে যাচ্ছে? তাই যদি হয়, তবে এখান থেকে তাকে টেনে তুলবে কে? সময়টা বসন্তের শুরুর দিকের। খুব সম্ভবত ফাল্গুনের 11 তারিখ। আরহাম ব্যস্ত তার ব্যবসায়িক কাজে। ইংরেজি মাস শেষ হতে আর কিছুদিন বাকি। কিছু ব্যবসার হিসেব মেলাতে হবে। এ নিয়ে কয়েকদিন যাবৎ সে ভীষণ ব্যস্ত। তারপর আবার পার্টি অফিসেও যেতে হবে। এত কিছু সে সামলাবে কেমন করে? আরহাম ঘণ্টাখানেকের মতো কাজ করে একটু দম ছাড়ে। দীর্ঘশ্বাস ছেড়ে টেবিল থেকে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে পুরো পানি শেষ করে। কি ভ্যাপসা গরম চারপাশে। দ্রুত এসির পাওয়ার বাড়ায় সে। হঠাৎই মনে করেই টেবিলের উপর রাখা মুঠোফোনটা হাতে নিল আরহাম। আনমনে স্ক্রোল করে ডায়ালার অপশনে যায়। না, কোনো ফোন আসেনি। কেউ ফোন দিয়ে জানতে চায়নি, আরহাম আপনি কোথায়? বাড়ি ফিরবেন কখন? ফোনটা আবারও জায়গা মতো রেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসে আরহাম। শুধু শুধু কেন রোজ এই কাজ করছে সে? কেন মেনে নিতে পারছে না ওই নম্বর থেকে আর কোনোদিনও তার ফোনে কল আসবে না? শেষ। সব শেষ। দীর্ঘশ্বাস আর ঘৃণা ব্যতীত ওই সম্পর্কের আর কিছুই বাকি নেই। সব কাজ শেষ করে, সব ঝামেলা মিটিয়ে সে বাড়ি ফিরল 8টার দিকে। তাসনুভা নিচতলার ইয়ার্ডে জীবনের সাথে কথা বলছিল। আরহামকে দেখামাত্রই সে মুখ ফিরিয়ে নিল। আরহাম দেখেও না দেখার ভান করল। এসব আজাইরা ঢং দেখার সময় তার নেই। সে ঘরে গিয়ে বাতি জ্বালায়। আফরোজা বেগম তখন তার ঘরে। আরশাদ ঘুমিয়েছে একটু আগে। আফরোজা এসেছিলেন তাকে খাটে শুইয়ে দিতে। আরহামকে দেখতেই তিনি উঠে দাঁড়ালেন। আরহাম হাতের ঘড়ি খুলতে খুলতে গম্ভীর হয়ে জানতে চায়, খেয়েছে রাতে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। বিনিময়ে সে কেবল মাথা নাড়ল। কাবার্ড থেকে তোয়ালেটা বের করেই শাওয়ার নিতে গেল। সমস্ত শরীর ভার ভার লাগছে, মাথা ধরে আছে। একটু গোসল করলে ভালো লাগবে। যেতে যেতে সে ভারী স্বরে বলল, 1 কাপ চা পাঠাবেন আমার ঘরে। মাথা ধরে আছে আমার। সে গোসল শেষে বেরিয়ে আসলো মিনিট 10 বাদে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতেই সে ফোন হাতে তুলে নেয়। কোনো একটা জায়গায় কল দিয়েই জানতে চায়, তোমার ম্যাডাম কি আজকে বের হয়েছিল কোথাও? জি স্যার। কোথায় গিয়েছে? ইন্টারভিউ দিতে। অন্য পাশ থেকে কি জবাব এলো বোঝা গেল না। তার আগেই সে গম্ভীর মুখ করে বলল, একটু খেয়াল রেখো। কোথায় যাচ্ছে, কেমন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে একটু দেখে রেখো। সে ফোন কাটে। চায়ের কাপটা হাতে নিয়ে বাতি নিভিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। চা খাওয়ার ফাঁকে একবার পেছনে ঘুরে নিজের অন্ধকার নিস্তব্ধ ঘরটা দেখে। যেই ঘরটা দেখলেই তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এই ঘরে একটা মেয়ে থাকতো, যার হাসির ঝংকারে ঘরটা আলো হয়ে থাকতো। অথচ মেয়েটা এখন আর নেই। সারাদিন ব্যস্ততা শেষে বাড়ি ফেরার পর আরহামের বুকে মাথা রাখার মতো কেউ নেই।
একটা মানুষের অনুপস্থিতি পুরোটা ঘর কেমন মলিন করে দেয়। ঘরের সমস্ত চঞ্চলতা এক নিমিষে শেষ হয়ে গেল। সে কি জানে আরহাম এই কদিনে মানসিকভাবে কি পরিমাণ বিপর্যস্ত হয়েছে? জানে কি, ভালো কি সে একা বেসেছে? আরহাম বাসেনি। তবে সবাই কেন তাকে দয়া দেখাচ্ছে? সবার সহমর্মিতা শুধু তার জন্য। আরহাম কি কিছুই হারায়নি? সে ধীর পায়ে হেঁটে নিজের ঘরে এলো। টেবিলের নিচের তাকে কাগজ রাখা আছে। ব্যবসার হিসেব করার জন্যই মূলত সে রেখেছিল। হঠাৎই ভেবে সে একটা টুল টেনে টেবিলের সামনে বসল। নিচের তাক থেকে কয়েকটা কাগজ হাতে নিয়ে কলম খুলে বসল। তার মাথায় অনেক কিছু চলছে, অথচ সে কিছু লিখতে পারছে না। পরীকে দেখতো মন খারাপ হলেই ডায়েরি লিখতে। ডায়েরি লিখলে কি মন হালকা হয়? তবে সেও চেষ্টা করে দেখত। এত বিষণ্ণ মন নিয়ে আর চলা যাচ্ছে না কিছুতেই। সেই কাগজে কলম চালায়। প্রিয় পরী। স্থির চোখে সম্বোধনটার দিকে একমনে তাকায় সে। উহু, ভালো লাগছে না। কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। সে আবারও লিখে। প্রিয় নবনীতা। ধ্যাতো, কেমন পরপর লাগছে। অনেকক্ষণ ধরে বলপয়েন্ট কলমটা গালের সাথে চেপে ধরে সে অবশেষে লিখল। আমার পরী, ভালোবাসা নিবে। আগেই বলি, তোমার মতো গুছিয়ে আমি লিখতে পারি না। তবু লিখছি। তোমার কথা ভীষণ মনে পড়ে পড়ি। সেদিন কি থেকে কি হলো আমার জানা নেই। তবে শব্দ শেষে আমার উপর পড়ল। আচ্ছা পরী, আমাকে একটা কথা বলো তো। তোমার কি মনে হয় না সেদিন তুমিও একটু বাড়াবাড়ি করেছ? তুমি বেডরুমে কাজটা করলেও আমি হজম করে নিতাম। তুমি কাজটা করেছ লিভিং রুমে, বাড়িভর্তি মানুষের সামনে। আমার প্রচণ্ড মেল ইগো, এটা তুমি জানো। তুমি এই কাজটা করাতে আমি কি পরিমাণ ট্রিগারড হয়েছি তোমার কোনো ধারণা আছে? আমার মেজাজ খুব খারাপ ছিল পরি। তুমি জানো না সেদিন আমাকে সারাদিন কি সব ফেস করতে হয়েছিল। কিন্তু টেবিলে ধাক্কা খেয়ে তোমার কপাল কেটে যাবে এমনটা জানলে আমি কখনো এই কাজ করতাম না। বিশ্বাস করো, কসম করে বলছি। আমি তোমার ওই বিধ্বস্ত রূপটা দেখেই দমে গেছি। কিন্তু তুমি তারপর বললে তুমি ঘর ছেড়ে দিবে। এ কথা শুনেই আমার মাথা ঘুরে গেল। যেই ভয় এতদিন ধরে পাচ্ছিলাম, সেটাই সত্যি হলো। আমি আবারও একটা ভুল করলাম। আরশাদকে ব্যবহার করে তোমাকে আটকানোর চেষ্টা করলাম। তুমি আমায় ভুল বুঝলে। অন্য কেউ আমাকে ভুল বুঝলে আমার কষ্ট কয় না। কারণ অধিকাংশ মানুষই আমায় ভুল বুঝে। কিন্তু তুমি ভুল বুঝলে আমার কেমন যেন দমবন্ধ লাগে পড়ি। তোমার মতো কেউ কখনো আমায় বুঝেনি। তুমি সব ক্ষেত্রে আমাকে বুঝেছ। তাহলে কেন সেদিন বুঝলে না? আমি নিলয়ের মৃত্যুতে স্বাভাবিক ছিলাম না পড়ি, কিন্তু স্বাভাবিক থাকতে হয়েছে। তুমি কেন আমাকে বুঝতে পারোনি? তুমি আমাকে ফেলে চলে গেলে। আমি কয়েক শতবার তোমায় ফোন দিতে গিয়েও দেইনি। আমার মেল ইগো বারবার আমাকে টেনে ধরছে পড়ি। তুমি কি কোনো জাদুবলে আমার মনের কথা শুনতে পাচ্ছ পড়ি? প্লিজ ফিরে এসো, প্লিজ। প্রয়োজনে পড়াশোনা করবে, আমার আপত্তি নাই। তবুও এই অধম, রগচটা আর জঘন্য মানুষটার জীবনে ফিরে এসো। প্লিজ। সে কলম বন্ধ করে। লিখাটা একবার পড়েই তার হাসি পেল। পড়ি কত সুন্দর করে লিখে। সে কিছুই পারে না। কেমন বাচ্চাদের মতো লিখা হয়েছে। লিখার মাঝে কোনো আবেগ, ভালোবাসো, মাধুর্য কিছুই নেই। আরহাম তবুও কাগজটা বুকের সাথে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার ইদানিং সবকিছু দমবন্ধ লাগে। একদম সবকিছু। এই বাচ্চা। কি হয়েছে তোমার? তাসনুভা অন্যমনস্ক হয়ে দেয়ালে ঝুলানো ওয়েল পেইন্টিংটা দেখছিল। আদির আওয়াজ কানে যেতেই সে সেদিকে ফিরল। আদি ঘরে উকি দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আসতে পারি? সে দ্রুত মাথা নাড়ে। আদি চুপচাপ ঘরে এলো। তার পেছনে থাকা মেয়েটাকে দেখতেই তাসনুভা খুশিতে চেঁচিয়ে উঠে, ইজমা আপু তুমি। বিনিময়ে ইজমাও মিষ্টি করে হাসল। এগিয়ে এসে তাসনুভার গোছানো পরিপাটি খাটটায় বসে পা দোলাতে দোলাতে বলল, তোমার কথা মনে পড়ল। তাই চলে এলাম। বেশ করেছ। আদি মেঝেতে বিছিয়ে রাখা কার্পেটে হাত পা ছড়িয়ে বসল। তাসনুভাকে দেখে আদুরে গলায় বলল, এবার বলো। মন খারাপ কি নিয়ে বাচ্চা? তাসনুভার মুখটা হঠাৎই চুপসে গেল। সে মিনমিন করে জবাব দিল, ভাবিকে খুব মিস করি। সে তো আমরা সবাই করি। কিন্তু তোমার ভাই তো নিজের জেদ ধরে রেখেছে। কি করব বলো? ভাইয়া এমন কেন? তাসনুভার গলা ভেঙে আসে। আরহাম এমনই। মেয়ে মানুষের মতো।
বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। সে যে তোমার ভাবির জন্য এই কদিনে আতপাগল হয়ে গেছে, সেটা কি তুমি টের পাচ্ছ? পাচ্ছি। কিন্তু পাগল হলেও তো মুখে কিছু বলছে না। আদি একপেশে হাসল। মাথা নেড়ে বলল, বাপরে। আরহাম মুখে কিছু বলবে। বললে তার জাত যাবে না। সে তো সিগমা মেল। সিগমা মেলরা কখনো নিজের ভুল ত্রুটি স্বীকার করে না। জানো না এটা? ইজমা ফট করে প্রশ্ন করল, আর তুই কি? ছ্যাঁচড়া মেল। 100 বার অপমান করলেও পেছনে পেছনে ঘুরিস। ছ্যাঁচড়ার ছ্যাঁচড়া। আদি কটমট চোখে তার দিকে তাকালো। চোখ পাকিয়ে বলল, দাঁড়া, তোর সাথে আমার পরে হিসেব হচ্ছে। তাসনুভার মন আজকে বিকেলেও খুব খারাপ ছিল। কিন্তু আদি আর ইজমা বাড়িতে আসার পর থেকেই তার মন ভালো হয়ে গেছে। ইজমা হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর তার ফুফুর বাড়িতেই থাকে। আদি কোনোদিন ওয়াজিদদের বাড়ি, কোনোদিন এই বাড়ি, কোনোদিন তার খালামনির বাড়িক্ষণ যেদিকে থাকতে মন চায় সেদিকেই থাকে। আজ সে 3 দিন পর এখানে এসেছে। এসেই তাসনুভার সবচেয়ে পছন্দের চাউমিন বানিয়েছে, তাও আবার নিজ হাতে। কাঁটা চামচ দিয়ে বেশ খানিকটা চাউমিন নিয়ে তাসনুভার মুখের সামনে ধরে সে তারা দিল, দেখি দেখি, দ্রুত শেষ করো তো বাচ্চা। খেয়ে বলো কেমন হয়েছে। তাসনুভা হাসি মুখে পুরোটা চাউমিন খেতে খেতে দুহাত নেড়ে বলল, দারুণ দারুণ। তোমার এই চাউমিনটা অনেক বেশি মজা হয়। তাহলে রোজ রোজ তোমার জন্য বানাবো কেমন? তবুও তুমি খুশি থাকবে বুঝেছ। তাসনুভা জোরে জোরে মাথা নাড়ে। খুশিতে তার 2 চোখ চিকচিক করছে। পরি ভাবি চলে যাওয়ার পর সে আরহামের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আরিশ ভাইয়াও ইদানিং কেমন মন মরা হয়ে থাকে। আদি ছাড়া তার মনের অবস্থা কেউ বুঝে না। কেউ আসে না 2 মিনিট বসে তার সাথে কথা বলার জন্য। সে খাওয়া শেষ করতেই আদি তার পকেটে থাকা টিস্যুটা বের করে তার মুখ মুছিয়ে দিল। একগাল হেসে বলল, দেখো কেমন বাচ্চাদের মতো সব ভরিয়ে ফেলেছ। এজন্যই তো তোমায় বাচ্চা বলি। ইজমা গালের নিচে হাত দিয়ে তাদের দুজনকে দেখে। আদি সামনে আসা মাত্রই তাসনুভার চোখে মুখে যেই দীপ্তি খেলে, সেটা সহজেই এড়ানো যায় না। ইজমা এড়াতে পারে না। আদির তার প্রতি আচরণ, তার প্রতি যত্ন তাকে মাঝে মাঝে অন্যমনস্ক করে দেয়। সে ভাবে, খুব মন দিয়ে ভাবে। এই যে পকেট থেকে টিস্যু বের করে সে তার মুখ মুছিয়ে দিল, এর মাঝে কি কোথাও কোনো স্বচ্ছ অনুভূতি নেই? যেই অনুভূতি আদির অগোচরে তার মনে বাসা বাঁধছে। ইজমা অকারণেই শব্দ করে হাসল। এটাকে বলে প্রিন্সেস ট্রিটমেন্ট। যেটা ছেলেরা কেবলই একজনকে করে। ইজমা সেই একজন না, সে কখনোই ছিল না। চিত্র, ঘুমাতে এসো না। আর কত রাত জাগবে? গুটি গুটি পায়ে চিত্রা এগিয়ে আসে। রিনরিনে গলায় বলে, মাত্র 11টা বাজে। নবনীতা চোখ পাকায়। 11টা মাত্র? মাত্রই তো হয়েছে। এসো ঘুমুবে। আপাইয়ের খুব মাথা ধরেছে। তোমাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমুবো। চিত্রা কথা বাড়ালো না। চুপচাপ হেঁটে নবনীতার পাশ ঘেঁষে শুলো। নবনীতা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, স্কুল কেমন লাগে সোনা? লাগে মোটামুটি। বাপরে, কি পাকা পাকা কথা। তা মোটামুটি কেন শুনি? কারণ স্কুলে সবাই কেমন অন্যরকম। আমার মনের মতো কেউ নেই। নবনীতা মুচকি হাসল। বলল, আরও কিছুদিন যাক। দেখবে মনের মতো বন্ধু পেয়ে যাবে। কিছুক্ষণ চুপ থেকে চিত্রা ডাকল, আপাই। জি সোনা। বলো। আমার এই শহর ভালো লাগে না আপাই। আমি ঢাকা যেতে চাই। তোমার ওই সুন্দর বাসাটায় যেতে চাই আপাই। এখানে আমার ভালো লাগে না। নবনীতা ধীরে ধীরে তার মাথায় হাত বুলায়। মিষ্টি গলায় বলে, এভাবে বলে না পাখি। এটাও সুন্দর বাসা। এই শহরও সুন্দর। কয়েক বছর থাকলে দেখবে আর যেতে মন চাচ্ছে না। আপাই। বলো। আমরা কি অনেক গরিব আপাই? নবনীতা থমকায়। শ্বাস টেনে বলে, না, আমরা গরিব না। আমরা হালাল টাকায় চলি। আপাই। ফু। আরহাম ভাইয়া কি আর আমাদের সাথে দেখা করতে আসবে না? আরহাম ভাইয়া আসলেই তো হাত ভরে খাবার দাবার নিয়ে আসতো। আমি আরহাম ভাইয়াকে মিস করি আপাই। তুমি একটু তাকে বলো না সে যেন আবার আমাদের ওই সুন্দর বাসাতে নিয়ে যায়। এখানে ভালো লাগে না আপাই। নবনীতা তাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। কপালে একটা চুমু খেয়ে আর্দ্র কণ্ঠে বলল, না সোনা। এভাবে বলে না। আমরা কি শুধু তার বাড়ি আর চকলেট চিপসের জন্য তাকে পছন্দ করি?
কোনো মানুষকে কখনোই তার টাকা দেখে পছন্দ করতে নেই চিত্রা। তাহলে কি দেখে পছন্দ করব? চিত্রার সোজা সরল প্রশ্নে নবনীতার হাসি পেল ভীষণ। সে একগাল হেসে উত্তর দিল, আমরা মানুষকে পছন্দ করব তার দৃষ্টিভঙ্গি দেখে। একটা মানুষ কিভাবে আমাদের দেখছে সেটা দিয়ে আমরা তাকে পছন্দ করব। আমাদের টাকা কম থাকাটা যাদের কাছে উপহাসের বস্তু, আমরা কখনোই তাকে পছন্দ করব না। আমরা কম টাকা থাকা সত্ত্বেও নিজের শিরদাঁড়া উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্নগুলোকে যারা সম্মান করে, আমরা তাদেরই পছন্দ করব। আরহাম ভাই কি এমন না? ঠোঁট উল্টে জানতে চাইল চিত্রা। নবনীতা ক্লান্ত শ্বাস ছেড়ে নিচু আওয়াজে জবাব দেয়, জানি না রে সোনা। সত্যিই জানি না। তুমি ঘুমাও। কালকে না আবার স্কুল। চিত্রা ঘুমালো বিষণ্ণ মনে। আপাই যতই বুঝাক, তার এই শহর ভালো লাগে না। বাড়িটা তো আরো আগে ভালো লাগে না। এর আগে তারা কত সুন্দর বাড়িতে থাকতো। এখন আবার সেই ভাঙা দেয়ালের দালান, প্লাস্টার খুলে খুলে পড়ছে। কি বিচ্ছিরি লাগে দেখতে। সেই ঘুমুতেই নবনীতা তাকে ছেড়ে উঠে এলো। সুভি পড়ছে পাশের ঘরে। নবনীতা একটু পরে সেখানে গিয়ে তার পাশাপাশি বসে থাকবে। যতক্ষণ সে পড়বে, ততক্ষণ সে বসে থাকবে। তার ইদানিং ঘুম আসে না। সিলিং দেখতে দেখতেই কখন রাত পার হয়ে যায়, সে টেরও পায় না। রোজকার মতো আজও সে কলম খুলে বসল। প্রিয় আরহাম, অনুশোচনায় নিশ্চয়ই তরপাচ্ছেন ভীষণ। বারবার ভাবছেন কেন বললাম এতগুলো কথা। না বললেই পারতাম। কয়েকবার ফোন হাতে নিয়ে কল দিবেন ভেবেও রেখে দিয়েছেন। ওই যে, নিজ থেকে আগ বাড়িয়ে ফোন দিলেই আপনার জাত যাবে। যাকগে, আপনার চিন্তা আপনার কাছে। আমি বলার কে? নতুন শহরে আসার পরেই মিশ্র অনুভূতি হচ্ছে। চাকরির জোগাড় হয়েছে, সে নিয়ে ভাবছি না। ভাবছি চিত্রকে নিয়ে। সবাই সব বুঝলেও সে তো বাচ্চা। অত কিছু বুঝে না। আপনাকে খুব মিস করে, বারবার আপনার কথা বলে। ওহ ভালো কথা। মেয়েটা খুব বড় হয়ে গেছে আরহাম। এখন আর আপনাকে আরাম ভাই বলে ডাকে না। আরহাম ভাই বলেই ডাকে। স্কুলে যাওয়ার পর থেকেই সে কেমন বড় হয়ে গেছে আরহাম। আপনার কথা খুব বলে। খুব মিস করে আপনাকে। আমিও আপনাকে মিস করি। খুব মনে পড়ে আপনার কথা। তবে মানিয়ে নিচ্ছি। আপনাকে আমি ভালোবেসেছিলাম। আপনি আমাকে বিনিময়ে টোকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ সম্পর্কে সহ্য আর স্যাক্রিফাইস সব সময় আমাকেই করতে হবে, এটাই যেন নিয়ম। অথচ সম্পর্ক এমন না, এটা ভালোবাসা না আরহাম। আপনি এটা উপলব্ধি করুন। যেদিন উপলব্ধি করবেন, সেদিন আমার দরজায় এসে দাঁড়াবেন। নবনীতা আপনাকে জড়িয়ে ধরে আপনার বুক ভাসাবে। কিন্তু তার আগে না। আপনি যেদিন আপনার জঘন্য রাগটা নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন পরীর সাথে পুনরায় আপনার ঘর হবে। তার আগে না। আমি আর কোনো কথাতেই পড়াশোনা ছাড়ছি না। একটা পার্মানেন্ট চাকরি পাওয়ার আগ পর্যন্ত নবনীতা এই যাযাবর জীবনেই ঠিক আছে। আমি বরাবরই নারী হিসেবে ব্যর্থ। কারণ এত কিছুর পরেও আমি আপনাকে ঘৃণা করতে পারিনি। কারণ আমার অনুভূতি স্বচ্ছ ছিল। কিন্তু ভালোবাসি বলেই যে সব কথার পরিশেষে কোনো ব্যাপার না বলে এগিয়ে যাব, বিষয়টা এমন না। ভালোবাসা ভালোবাসার জায়গায়, আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনি যতদিন না সংশোধন হচ্ছেন, আমি এমনই থাকব। আমি এমন বেপরোয়া লোকের ঘর করব না যে কিনা মাথা গরম থাকলে যা নয় তাই বলে অপমান করবে। আপনি ভালো থাকুন। আমার আরশাদের খেয়াল রাখবেন। যদিও আমি জানি আপনি তার খেয়াল রাখবেন। কারণ আপনি আর যাই হোক, দায়িত্বে অবহেলা করেন না। নবনীতা লেখা শেষ করে বারান্দায় এসে দাঁড়ায়। রূপলি চাঁদের আলোয় চারপাশ কি মনোরম দেখাচ্ছে। তারা যেই বাড়িটা ভাড়া নিয়েছে, সেটা লোকালয় থেকে একটু দূরে। সামনে একটা খোলা মাঠ। বাড়িটা বেশ পুরনো, দেয়ালের রং খসে খসে পড়ছে। মোট 4টা ঘর। ভাড়া 5,500 টাকা। তারা থাকে দোতলায়। বাড়িটা নবনীতার ভালোই লাগে। কেমন একটা গ্রামীণ ভাব আছে। মন্দ না, মানিয়ে নেওয়া যায়। নবনীতা গ্রিলের সাথে মাথা ঠেকায়। একটু দূরেই মূল সড়ক, এখন অন্ধকারে ঢেকে আছে। রাস্তায় একটা হুন্ডা থামানো। হেড লাইট জ্বলছে। সেই আলো এখনো নবনীতার চোখে পড়েনি। কালো রঙের বাইকে থাকা যুবক হেলমেটের আড়াল থেকে তাকে দেখে। সে এত বেপরোয়া হচ্ছে কেন দিনকে দিন? এই রাতে শুধু এক নজর মেয়েটাকে দেখার জন্য সে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছুটে এসেছে।
এই কাজ সে আগেও করেছে। রাতে সে কিছু সময় বারান্দায় এসে দাঁড়ায়। এই খবর তার আগে থেকেই জানা। মেয়েটাকে দেখামাত্র তার স্নায়ু শান্ত হয়, শরীরের অস্থিরতা কেটে যায়। তার একে চাই চাই, যে করেই হোক, আবারও চাই। সে গভীর চোখে একবার তাকে পরখ করে। কিছু একটা চোখে পড়তেই দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড। দুনিয়ার সব বুঝে। আর এই ঠান্ডার রাতে যে এমন পাতলা জামা পরে বারান্দায় দাঁড়ানো যায় না, সেটা বুঝে না। এখন একটা অসুখ বাঁধলে কি হবে? কে যত্ন করবে তার? বেয়াদব মেয়ে একটা। ভেতরে আসবো বলতে বলতেই সে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইফাজ চোখ তুলে সামনে দেখে। স্মিত হেসে বলে, ইজমা, আপনি আসুন না। এনি প্রবলেম? ইজমা গালভর্তি হেসে ভেতরে প্রবেশ করল। ইফাজের মুখোমুখি থাকা চেয়ারটা টেনে বলল, কেমন আছেন আপনি? আমি ভালো। আপনার কি অবস্থা? হাত নাড়তে পারেন স্বাভাবিকভাবে? জি পারি। আজও একটা টেস্ট করিয়েছি। গুড। ইফাজ পুনরায় নিজের কাজে মন দেয়। ইজমা উসখুস করতে করতে বলল, আপনি কি জ্বর মাপতে পারেন? সরি, জ্বর, ফিভার মাপতে পারেন আপনি? মাপার কি আছে? হাত দিলেই তো বোঝা যায়। অবাক হয়ে উত্তর দেয় ইফাজ। তাহলে আমার কপালে হাত দিয়ে বলুন তো আমার জ্বর আছে নাকি? ইফাজ তির্যক চোখে তার দিকে তাকায়। তারপরে উঠে এসে খুব স্বাভাবিকভাবে তার কপালে হাত ছুঁয়ে বলল, জি না ইজমা। আপনার শরীর অনেক ঠান্ডা। কোনো জ্বর নেই আপনার। বলে সে আবার নিজের চেয়ারে গিয়ে বসে। ইজমা পা দলায়। হাত নেড়ে বলল, আপনি কি প্রেশার মাপতে পারেন? আমার মনে হচ্ছে আমার প্রেশারও বেড়ে গেছে। ইফাজ ঠোঁট টিপে হাসল। মাথা নেড়ে জানালো, প্রেশার যে কোনো ডাক্তারই মাপতে পারে। এটা আমাদের থার্ড ইয়ারেই শেখানো হয়। আপনি কি প্রেশারও মাপবেন? জি। ইফাজ মাথা নামিয়েই এক গাল হাসল। কোনো কথা না বাড়িয়ে ইজমার প্রেশার মেপে সে গাঢ় স্বরে বলল, নো মিস। আপনার প্রেশারও একদম নর্মাল। আপনি পুরোপুরি সুস্থ একজন মানুষ। ইজমা হতাশ হলো। তার পাংশুটে মুখখানা দেখে ইফাজ বড় বড় চোখ করে বলল, সে কি? মন খারাপ কেন? সুস্থ হওয়া কি কোনো মন খারাপের বিষয়? ইজমা সে কথার জবাব দেয় না। কতক্ষণ থম মেরে বসে থেকে শেষে ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে হনহন করে ইফাজের চেম্বার থেকে বেরিয়ে গেল। আশ্চর্য! তার শরীর আজ এত সুস্থ কেন? সে কি একটু অসুস্থ হতে পারত না? তাহলে তো সেই অসুস্থতা নিয়ে ইফাজের সাথে অহেতুক বকবক করা যেত। সে যেতেই ইফাজ শব্দ করে হেসে ফেলল। এক হাত মাথার পেছনে নিয়ে দরজার দিকে দেখতে দেখতে বলল, অসুখ তো একটা হয়েছে আপনার ইজমা। কিন্তু সেটা জ্বর কিংবা প্রেশারজনিত না। বিষয়টা তার চেয়েও জটিল। অ্যাপার্টমেন্টের সামনে আসতেই আপনা আপনি কপাল কুঁচকে এলো ওয়াজিদের। অন্য সময় দরজা পর্যন্ত আসতেই ভেতরের হই হুল্লোড়ে তার কানে তালা লাগার মতো অবস্থা হতো। অথচ আজ বাড়ির অবস্থা একদমই ঠান্ডা। ভেতর থেকে কোনো শব্দ পর্যন্ত বের হচ্ছে না। সে বিচলিত হয়ে দ্রুত চাবি ঘুরিয়ে লক খোলে। অ্যাপার্টমেন্টে পা রেখে সে আরও এক দফা বিস্মিত হয়। পুরো বাড়ি আঁধার করে রাখা। এখনো বাতি ঝালানো হয়নি। দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। সে তাড়াতাড়ি মোবাইল বের করে রিমিকে ফোন দিল। কোথাও গেল নাকি তারা? কাছে কোথাও টুংটুং শব্দে মোবাইল বেজে উঠে। ওয়াজিদ কপাল কুঁচকে বলল, রিমি, আছো তুমি এদিকে? সে বিভ্রান্ত হয়ে আরো 2 পা সামনে বাড়ায়। আচমকা কানের কাছ থেকে কেউ চেঁচিয়ে উঠল, হ্যাপি বার্থডে। হকচকিয়ে গেল ওয়াজিদ। লাফিয়ে 2 পা পিছিয়ে এলো সঙ্গে সঙ্গে। হাত তার আপনা আপনি বুক পর্যন্ত উঠে এলো। ক্ষণিক বাদেই ঘরের সবগুলো বাতি জল জল করে জ্বলে উঠল। ওয়াহিদুল সাহেব এক কোণায় দাঁড়িয়ে ভারী গলায় বললেন, শুভ জন্মদিন বাবা। তার পাশেই শিলা। তার পরনে খয়েরি রঙের একটা শাড়ি। ওয়াজিদ তাকে দেখতেই তিনি হাসি মুখে বললেন, শুভ জন্মদিন আব্বু। জীবনে অনেক বড় হও। আশ্চর্যে তার চোয়াল ঝুলে যায়। বড় বড় চোখ করে সে সবাইকে দেখে। চোখ যায় ডান পাশে, তার থেকে কয়েক হাত দূরে। একটি মিষ্টি মতন মেয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ক্যাক, মুখে তার সবসময়ের মতো চৌড়া হাসি। ওয়াজিদের সাথে চোখাচোখি হতেই সেই হাসি আরো প্রশস্ত হলো। উৎফুল্ল স্বরে সে বলল, শুভ জন্মদিন ওয়াজিদ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। আজকের তারিখটা মনে করার চেষ্টা করল ওয়াজিদ। ও হ্যাঁ, আজ তো তার জন্মদিন। 2 দিন আগেও মনে ছিল, এখন আর মনে নেই।
মুহূর্তেই তার মন ভালো হয়ে গেল। সে ঘাড়ে হাত বুলাতে বুলাতে খানিকটা লাজুক হেসে বলল, থ্যাংক ইউ। জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই। রিমি একটা কেক অর্ডার করেছে। শিলা পোলাও আর রোস্ট রান্না করেছে। ওয়াহিদুল সাহেব কয়েক রকমের মাছ কিনেছেন। এর মধ্যে শিলা রান্না করেছেন রূপচাঁদা আর রুই মাছ ভাজা। সেই রাতে সবাই একসাথেই খেলো। এই মুহূর্তটা কি দারুণ না? ওয়াজিদের দারুণ লাগে। খেতে খেতে শিলা আর ওয়াহিদুল ওয়াজিদের ছোটবেলার নানা গল্প, নানা স্মৃতিচারণে মশগুল হলেন। ওয়াজিদ মাথা নামিয়ে সেসব কথা শুনে মাঝে মাঝে লজ্জায় তার মাথা হেঁট হয়। রিমির সামনে এসব কথা বলার কোনো মানে আছে? মা বাবা কি কিছুই বুঝে না? রাতের খাবার শেষে সবাই মিলে কেক কাটল। ওয়াজিদ সবাইকে নিজ হাতে একটু একটু কেক খাওয়ায়, রিমিকেও। ওয়াহিদুল আর শিলা কিছুক্ষণ পর তাদের ঘরে চলে গেলেন। পড়ে রইল কেবল ওয়াজিদ আর রিমি। একবার মা বাবার ঘরের দিকে দেখেই ওয়াজিদ সামনে ফিরে কেকের উপর থেকে সামান্য পেস্ট্রি হাতে তুলে চট করে রিমির গালে মাখায়। চমকে উঠে সামনে দেখল রিমি। মুখ হা করে নিজের গালে হাত রেখে সে ওয়াজিদের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই ওয়াজিদ তার হাত টেনে ধরল। গাঢ় স্বরে বলল, তা কি যেন বলছিলে তুমি? একরাশ অস্বস্তি জেকে ধরল রিমিকে। ওয়াজিদ কাছে আসতেই যেন কয়েকটা হৃদস্পন্দন মিশ হলো। কণ্ঠ শুকিয়ে কাঠ। আমতা আমতা করে সে জবাব দেয়, কই কিছু বলিনি তো। ওয়াজিদ সামান্য ঝুঁকে তার কপালে কপাল ঠেকায়। ঘোর লাগা কণ্ঠে বলে, রিমি, আর ইউ লিসেনিং? রিমি কি উত্তর দিবে? তার তো গলা বসে যাচ্ছে। মন চাচ্ছে চিৎকার করে বলতে, ইয়েস আই অ্যাম লিসেনিং। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে মাথা নেড়ে মিনমিনে স্বরে বলল, হো। ওয়াজিদ মুচকি হাসে। হাসকি গলায় বলে, অ্যানা ও আইসেটেমাসু। রিমি ভড়কে গিয়ে বলল, জি। হাসি চওড়া হয় ওয়াজিদের। এক হাতে রিমির কানের পেছনে এক ফালি চুল গুজে দিয়ে বলল, কালকে গুগল করে দেখবে কেমন? জি আচ্ছা দেখব। ওয়াজিদ তার গালের সাথে আলতো করে নিজের গাল চেপে ধরল। রিমির মনে হলো রিমি এখনই দম বন্ধ হয়ে মরে যাবে। সে টেনে টেনে কিছুক্ষণ শ্বাস নেয়। ওয়াজিদ আগের মতো করেই জানতে চায়, আমাকে তোমার কেমন লাগে রিমি? রিমি ছটফট করে উঠল। বুক ধুকপুক করছে তার। আন্তঃস্বরে সে উত্তর দেয়, ভালো লাগে। কতখানি? রিমি বোকা বোকা হয়ে তার দিকে তাকায়। এর উত্তর সে কিভাবে দিবে? অনেকক্ষণ চুপ থেকে শেষে লাজুক হেসে সে জবাব দিল, যতখানি ভালো লাগলে কেউ পাত্তা না দেওয়া সত্ত্বেও তার পেছনে পেছনে ঘোরা যায়, ততখানি ভালো লাগে। ওয়াজিদ ভ্রু কুঁচকায়। আমি তোমায় পাত্তা দেই না। জি না। এত বড় অপবাদ। দুজন সমস্বরে হেসে ফেলল। ওয়াজিদ তার গালে আলতো করে চুমু খায়। রিমির ঘন ঘন নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। সে জড়ানো মহাবিষ্ট কণ্ঠে বলল, আমি তোমায় পাত্তা দেই না বিষয়টা একদমই এমন না। তুমি যে আমার পেছনে পেছনে ঘুরে এত রকম কথা বলো, এই বিষয়টা আমার দারুণ লাগে। আই ফিল ইউ গার্ল। রিমির মনে হলো তার অনুভূতি সব দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে গেছে। তার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মাটি ফাঁক করে যদি ভেতরে ঢোকা যেত, তবে এক্ষুনি সে সেখানে ঢুকে বসে থাকত। আমাদের বিয়ের কয়দিন হয়েছে রিমি? রিমির ধ্যান ভাঙে। কাপা গলায় সে জবাব দেয়, এই তো ১.৫ মাস বোধ হয়। ওয়াজিদ আর কিছু জানতে চাইল না। আচমকাই দুই হাতে তাকে পাজাখোলা করে তুলে নিল। রিমি প্রথমে হতভম্ব হল, শেষে ধাতস্থ হয়ে তার গলা জড়িয়ে ধরল। তার সব তালগোল পাকাচ্ছে। ওয়াজিদ কাছে এলেই তার সব তালগোল পাকিয়ে যায়। নবনীতার বিয়ের দিন থেকে তার মনে ওয়াজিদের জন্য সুপ্ত অনুভূতি ছিল। এই কথা কি তার ওয়াজিদকে বলে দেওয়া উচিত? ওয়াজিদ তাকে খারাপ ভাববে না তো? ঘরে আসার পরেই ওয়াজিদ তাকে খাটে নামিয়ে আবারও তার কাছাকাছি গিয়ে বসল। রিমির মনে তখন কালবৈশাখীর ঝড়। মন চাচ্ছে ওয়াজিদকে সেই ঝড় দেখাতে। কিরকম অস্থির অস্থির লাগছে সব। সেই রাতে দুজন সত্যিকার অর্থে তাদের বৈবাহিক সম্পর্ককে একটা পূর্ণতা দিল। ওয়াজিদ তার সহধর্মিণীর ভীষণ কাছে গেল। যতখানি কাছে যাওয়ার জন্য একটা সম্পর্কের নির্দিষ্ট বৈধতা থাকা বাঞ্ছনীয়, ঠিক ততখানি কাছে। আর রিমি লজ্জায়, জোরতায়, স্বামীর ভালোবাসায় রীতিমতো রক্তিম হচ্ছিল। তার আরক্ত মুখটা দেখেই ওয়াজিদ একগাল হাসল।
রিমির সাথে বিয়ের মতো দুর্ঘটনা যদি তার জীবনে না ঘটত, তবে জীবন কখনোই এত সুন্দর হতো না। সে রিমির কপালে প্রগাঢ় চুম্বন খেয়ে বলল, সেদিন সত্য বলে ধরা খাওয়ানোর জন্য তোমায় ধন্যবাদ। আর সবকিছুর শেষে আমাকে বিয়ে করার জন্য আরও একটা ধন্যবাদ রিমি। নবনীতার চাকরি হয়েছে একটা কলেজে, পদার্থবিজ্ঞানের গেস্ট টিচার হিসেবে। রোজ সকাল 8টায় তাকে বের হতে হয়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা। কলেজ শেষ হওয়ার পরেও অনেকটা সময় তাকে অন্য কাজ করতে হয়। নবনীতার অবশ্য তাতে আপত্তি নাই। বেতনের টাকাটা কল্পনা করলে এসব কষ্ট আর কষ্ট বলে মনে হয় না। রোজকার মতো আজও সে কলেজ শেষ হওয়ার পর তার ডেস্কে বসে কাজ করছিল। শুরুতে তার সাথে আরও অনেকেই ছিল। বেলা গড়াতেই আস্তে আস্তে মানুষ কমতে শুরু করলো। নবনীতা একবার পাশ ফিরে আশপাশ দেখল। তার কলিগ কেউই আপাতত এখানে নেই। জায়গাটা কেমন নীরব, গা ছমছম করার মতো। সে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে। আর মাত্র আধ ঘন্টা, তারপর সে নিজেও বেরিয়ে যাবে এই নীরব নিস্তব্ধ অফিস রুম থেকে। সাইফুল সাহেব একটা ঢোক গিলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। তার দৃষ্টি একেবারে কোণার দিকে ডেস্কে বসে থাকা মেয়েটার দিকে। তার পরনে নীল সুতির শাড়ি। কি সুন্দর গায়ের গড়ন। তিনি জিভ দিয়ে দুই ঠোঁট ভেজানো। একবার চোখ রাখেন তার কোমরের দিকে। মুহূর্তেই কেমন মাদকতা আর অস্থিরতা জেঁকে ধরল তাকে। তিনি এগিয়ে যান। তার লোলুপ দৃষ্টি মেয়েটার সমস্ত অঙ্গে বিচরণ করছে। কাছে গিয়েই তিনি সহসা এক হাত তার কাঁধে রাখলেন। মুহূর্তেই ছিটকে দূরে সরে আসে নবনীতা। এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। বিস্ময় তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। সেকেন্ডের মাথায় তার মস্তিষ্ক সজাগ হয়। সে তেতে উঠে বলল, এসব কেমন অসভ্যতা। দূরে যান। তার কথায় সাইফুলের কোনো হেলদোল হলো না। তিনি উল্টা কুটিল হেসে বললেন, আহা নবনী, কামন, কেউ কিছু জানবে না। জাস্ট তুমি আর আমি। নবনীতা আরো 2 পা পেছায়। ঘৃণাভরা দৃষ্টিতে সামনে দেখেই কটমট করে বলে, একটা চর দিব ধরে। বেয়াদব কোথাকার। সে সাথে সাথে সবকিছু গুছিয়ে নেয়। এখানে আর এক মুহূর্তও না। দরকার পড়লে কাল সে ওভারটাইম করবে। কিন্তু এখানে আর কিছুতেই থাকবে না। সে সবকিছু গুছিয়ে সামনে এগোতেই সাইফুল সাহেব খপ করে তার আঁচল টেনে ধরলেন। নবনীতা পেছনে ফিরে স্তব্ধ হয়ে তার দিকে তাকায়। মুহূর্ত গড়াতেই তার এক হাত গিয়ে সপাটে চর বসালো সাইফুলের গালে। সাইফুল গালে হাত রেখেই অগ্নিচোখে তার দিকে তাকায়। নবনীতা একটানে নিজের আঁচল ছাড়িয়ে নিয়ে করা গলায় হুঙ্কার তুলে, একদম জেলের ভাত খাওয়াবো বলে দিলাম যদি আর এই দুঃসাহস দেখিয়েছেন তো। সাইফুলের গায়ে জ্বালা ধরল ভীষণ। এত দেমাগ এই মেয়ের। এই একা ঘরেও সে এত সাহস দেখাচ্ছে কেমন করে। সে দাঁত কিরমির করে এগিয়ে যায়। 2 হাতে নবনীতার কনুই চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, দরকার হয় আমি জেলের ভাত খাবো, তার আগে তোকে ভোগ করব। নবনীতা আঁতকে উঠে তার দিকে তাকালো। এই মুহূর্তে তার সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে চেঁচিয়ে উঠে, ছাড়ুন। আপনি একজন শিক্ষক। মাথা খারাপ আপনার। সাইফুল খেকিয়ে উঠল, শিক্ষক তো কি হয়েছে? পুরুষ না আমি? এই শরীর দেখলে কি আমাদের কামনা জাগে না? বললাম তো কেউ জানবে না। শুধু তুমি আর আমি। তাতে এত সমস্যা কি? এমনিতেই তো জামাই তোমাকে ছেড়ে দিয়েছে। আমার সাথে কিছু করলে তো কেউ তোমায় কিছু বলবে না। নবনীকার 2 চোখ ঝাপসা হয়ে এলো। সাইফুল তাকে যেভাবে ধরেছে সেখান থেকে ছাড়া পাওয়া অসম্ভব। সে তবুও গায়ের সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দেয়, চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চায়। ফলাফল শূন্য। সাইফুলের পুরুষালী শক্তির কাছে যখন সে পুরোপুরি পরাজিত হয়ে যাচ্ছিল তখন একটা কথাই তার মাথায় আসলো। আমার ছায়া থেকে বেরিয়ে দুনিয়াতে চলতে শেখো না। তখন দেখবে দুনিয়া কি জিনিস। হায়নারা তো সব খুবলে খাবে। তখন বুঝবে বর কি জিনিস। নবনীতা শব্দ করে কেঁদে ফেলল। মানুষটা রাগের মাথায় কথাটা বলেছিল। কিন্তু ভুল কিছু বলেনি। এই এতগুলো মাসে কেউ কোনোদিন আর চোখেও তাকে দেখার সাহস করেনি। আজ দেখছে, নিস্তব্ধ জন্মানবশূন্য অফিস রুমে তার সম্মান আর সম্ভ্রমে হাত দিয়ে তাকে কলুষিত করতে চাইছে। শক্তিতে সে ভীষণ দুর্বল। কিভাবে সে এদের সাথে পেরে উঠবে? সে শেষ মুহূর্তে আর কোনো উপায়ান্ত না দেখে গলা ছেড়ে চিৎকার করল।
তার দুর্বল শরীরটা মাটিতে ঢলে পড়ার আগেই আকস্মাৎ বিকট শব্দে কেউ দরজা খুলল। মাটিতে লুটিয়ে পড়ার আগে নবনীতার চোখ জোড়া ছলকে উঠে তাকে দেখল। দেখতেই তার মুখে হাসি ফুটল। সে বিড়বিড় করে আওড়ায়, আরহাম, আপনি এসেছেন। সত্যিই আপনি এসেছেন। পড়ি। দক্ষিণের জানালা খোলা। বসন্তের সুন্দর বাতাস সেই জানালা দিয়ে সুরসুর করে ভেতরে প্রবেশ করছে। ঘরের বাতি নিভিয়ে রাখা। চাঁদের আলোতে যতখানি দেখা যায় ঠিক ততটুকুই দেখা যাচ্ছে। নবনীতা বসেছে খাটের মাঝামাঝি দুই হাঁটু ভাঁজ করে। হাঁটুর ভাঁজেই কপাল ঠেকানো। তার শরীর স্বাভাবিকের চাইতে একটু গরম। জ্বর আসবে বোধ হয়। সে জবাব দিল না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। আরহাম বসেছে তার একদম সামনে। খাটে না, একটা টুলে। তিনবার ডাকার পরেও যখন মেয়েটা কোনো সাড়া দিল না, তখন সে আর অহেতুক ডেকে শক্তি অপচয় করল না। কেবল মাথা নামিয়ে নিজের হাতটা দেখল। অফো! জ্বলছে ভীষণ। ওই সাইফুলকে মারতে মারতে তার হাত ব্যথা হয়ে গেছে। শেষে যখন কিল ঘুষি মেরেও কাজ হচ্ছিল না, তখন সোজা তার মাথা ফাটিয়েছে সে। আইন আদালত নিয়ে সে ভয় পায় না। এসব তার অনুকূলেই থাকবে। ক্ষমতার এই তো সুবিধা। নিজের খেয়াল খুশি মতো যা মন চায় করা যায়। সে মাথা না তুলেই বলল, কেমন আছো পরি? রাগ কমেছে তোমার? নবনীতা নিশ্চুপ। কিছুক্ষণ জড় পদার্থের ন্যায় চুপ থেকে শেষটায় ঠান্ডা গলায় বলল, আপনি যান এখান থেকে। আরহাম চোখ তুলে গভীর মনোযোগ দিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করে। গাঢ় স্বরে প্রতিউত্তর করে, জেদ ছেড়ে দাও পরি। অনেক হয়েছে। বাড়ি চলো। যাব না আমি। এক সেকেন্ডও অপেক্ষা না করে জবাব দেয় সে। বেশ। তো কি করবে এখন? কিভাবে চলবে? বলেছিলাম না মেয়ে মানুষ একা দুনিয়ায় চলতে পারে না। মিলল তো আমার কথা। তার কণ্ঠে দম্ভ, স্পষ্ট অহংকারের ছাপ। সে জয়ী, নবনীতা পরাজিত। হাঁটুতে কপাল ঠেকিয়েই নবনীতা ক্লান্ত স্বরে বলল, আপনি না আসলেও আমি কোনো না কোনো ভাবে ঠিকই নিজেকে রক্ষা করতাম। কিভাবে? আরহাম বিদ্রূপ করে বলল, সুপারওম্যান নাকি তুমি? যেভাবে ওই কুত্তার বাচ্চা তোমাকে ধরেছিল, নড়তেও তো পারছিলে না। সে যাই হোক, আল্লাহ বাঁচাতো আমায়। আল্লাহ কেন বাঁচাবে? আল্লাহ কি বলেছে স্বামীর সাথে জেদ দেখিয়ে এমন বেডাগিরি করতে? বেডাগিরি কখন করেছি? আমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি আবার এসব চাকরি করছো কেন? এত জেদ কেন ধরছো? আল্লাহ তো এসব করতে বলেনি। ওহো আচ্ছা। আল্লাহ বলেছে বউকে থাকার খোটা দাও, খাওয়ার খোটা দাও, যোগ্যতার খোটা দাও। তাই না? আরহাম চুপ থাকলো কিছুক্ষণ। কতক্ষণ মেঝেতে পা দিয়ে আঁচড় কেটে অবশেষে অতিমাত্রায় ক্ষীণ স্বরে বলল, আই অ্যাম সরি। এবার চলো। নবনীতা হাঁটুর কাছ থেকে মাথা তুলল। তার হঠাৎই হাসি পেল ভীষণ। সে এলোমেলো হেসে বলল, সরি বলতে এত জোরতা আপনার? বেশি কথা বলবে না। বাড়ি চলো। আমি যাব না। বাড়াবাড়ি করছো পরি। আমি এমনই। আরহাম কটমট করে বলল, মামার পেনশনের টাকা দিয়ে এত ভাব নিচ্ছ? বসে বসে খেলে তো রাজার সম্পদও ফুরায়। আর তোমার এই কয়টা টাকা ফুরাতে কয়দিন? যতদিনই হোক। আগে ফুরাক, তারপর দেখা যাবে। আমাদের টাকা হালাল, কম হলেও দেরিতে ফুরায়। আরহাম খেকিয়ে উঠল, আর আমারটা কি হারাম? নবনীতা ঠোঁট উল্টে বলল, কে জানে। আপনি নির্বাচনে জেতার আগ পর্যন্ত বোধহয় হালালই ছিল। এখন কি জানি না। আমি কোনো চিটার বাটপার না পড়ি। আগেও বলেছি, এখনো বলছি। আর আমি কোনো জন্ম পরিচয়বিহীন কুকুর বিড়াল না। মন চাইলো আর অপমান করবেন, মন চাইলো আর ভালোবাসবেন। আর্থিকভাবে দুর্বল হলেও এতটা ছাপোষা আমি না। আরহাম রক্ত শ্বাস ছাড়ল। কণ্ঠে অতিমাত্রায় কমলা ঢেলে বলল, সরি বলছি তো পরি। মাথা ঠিক ছিল না আমার। আর এমন হবে না। বাসায় চলো। সব বুঝিয়ে বলছি। নবনীতা তাকালো একদম তার চোখ বরাবর। তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আর এমন হবে না, আর এমন হবে না। আর কতবার এক কথা শুনবো? এমনই তো হয়ে আসছে আরহাম। আমি একটু শান্তি চাই। প্লিজ আপনি এমন হুটহাট বাড়িতে চলে আসবেন না। ভালো লাগে না আমার। এই বাড়ি, এই বাড়ির সব ফার্নিচার, আমার পরনের সব শাড়ি আমার নিজের টাকায় কেনা, কয়েকটা অবশ্য মামার টাকায় কেনা। কিন্তু আপনার টাকার কিচ্ছু এখানে নেই। যা ছিল সব আগের বাসার ওয়ারড্রোবে রাখা।
বলা শেষ করেই সে আরেক দফা হাসল। আরহাম একটা শুকনো ঢোক গিলল। গম্ভীর কিন্তু অনুতপ্ত সুরে বলল, পরি তখন আমার মাথা ঠিক ছিল না। বারবার বিষয়গুলো এভাবে প্রেজেন্ট করছো কেন? আই ফিল আনকমফোর্টেবল। এন্ড আই ফিল ইনসাল্টেড। মনে পড়লে নিজের উপরই কেমন ঘিন ঘিন লাগে। কেন চাকরিটা ছেড়ে দিলাম? কেন নিজেকে এতটা পরনির্ভরশীল বানালাম? কোনো কেনরই উত্তর নেই আমার কাছে। সেই পুনরায় হাঁটুতে মুখ গুজে ধরে আসা গলায় কোনোরকমে বলে, আপনি সত্যিটা মেনে নিন আরহাম। আপনি যেমন করে আশা করছেন আমি সবটা ভুলে যাব, এটা আসলে সম্ভব না। সবটা ভুলতে হলে আমার আগে নিজেকেই ভুলতে হবে। সেটা সম্ভব না। আপনি যদি এই সম্পর্ককে ন্যূনতম সম্মান করে থাকেন, তবে আমার এই সিদ্ধান্তকেও সম্মান করুন। একটু স্পেস চাই আমার। প্লিজ। নিজের কাছে যেই অপরাধবোধ হচ্ছে আমার, সেই অপরাধবোধ থেকে মুক্তি চাই। আপনি আসুন। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন। যিনি আমাদের সর্বশূন্য করেছেন, তিনিই আমাদের টিকে থাকার ব্যবস্থা করবেন। আপনাকে এত ভাবতে হবে না এসব নিয়ে। যান আপনি। আরহাম কতক্ষণ তাকে দেখল। শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। মন চাইছে ঠাস ঠাস কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে। তবুও দুই হাত মুষ্টিবদ্ধ করে সে রাগটুকু গিলে নিল। তার মুষ্টিবদ্ধ হাত নবনীতার নজর এড়াল না। সে মাথা নামিয়ে বলল, ভুল আপনি একা করেননি। আমিও করেছি। গায়ে হাত দেওয়া আমার ভুল ছিল। সম্ভব হলে ক্ষমা করে দিবেন। আরহাম তার দিকে ফিরে তাচ্ছিল্য করে বলল, সরি বললেই মিটে গেল। আমি যেমন আমার কথা ফিরিয়ে নিতে পারবো না, তুমি পারবে ওই কাজগুলো ফিরিয়ে নিতে। আমি যদি মেয়েদের সামনে তোমায় ঠাটিয়ে চড় মারতাম তবে কেমন লাগতো তোমার? আরহাম আর কথা বাড়ালো না। বলতে গেলেই তার সমস্ত শরীর রাগে রিরি করে। সে না হয় হঠকারিতা করে। পরি সেদিন যেটা করলো এইটা কি খুব ভালো কাজ? বড় বড় পা ফেলে সে দরজার দিকে এগিয়ে যায়। দরজার কাছেই চিত্রা দাঁড়িয়েছিল। আরহাম তাকে দেখতেই হাঁটু মুড়ে বসল। তার গালে হাত রেখে বলল, কি পাখি? কেমন আছো? তুমি যে এতগুলো দিন আমায় ফোন দিলে না একবারও, আমি কিন্তু ভীষণ রাগ করেছি। চিত্রা নখ কামড়াতে কামড়াতে নবনীতার দিকে তাকায়। তার অসহায় চোখ জোড়া দেখেই আরহাম কপাল কুঁচকে বলল, আপাই ফোন করতে দেয়নি তাই না? সে একটানে চিত্রাকে কোলে তুলে নেয়। কপালে টপাটপ চুমু খেয়ে বলে, ভাইয়া তোমাকে অনেক মিস করেছি সোনা। আরশাদও মিস করেছে। চিত্রা একটু লজ্জা পেল বোধ হয়। সে এখন স্কুলে পড়ে। ভাইয়া তাকে আরশাদের মতন হুটহাট কোলে নেয় কেন? সে কি বাবু নাকি? সে নিচু গলায় বলল, ধুর। আরশাদ কি অত কিছু বুঝে নাকি? বুঝে বুঝে। তোমাকে চিনে তো। চোখ দিয়ে তোমাকে খুঁজে। তুমি যাবে আরশাদের সাথে দেখা করতে। চিত্রা অসহায় গোল গোল চোখে নবনীতার দিকে তাকায়। ব্যাপারটা বুঝতেই আরহাম বলল, আচ্ছা থাক যেতে হবে না। পরে কোনোদিন যাবে। এখন বলো কি খাবে? চকলেট, চিপস, নাকি আইসক্রিম? নাকি সবগুলোই? আরও একটা মলিন, অসহায় চাহনি। চিত্রার ছটফটে মুখটা দেখেই আরহামের মায়া হলো। সমস্যা চলছে তার আর নবনীতার মাঝে। মাঝখানটায় এই ছোট্ট বাচ্চা মেয়েটা কেন দোটানায় পড়ছে? নবনীতা খাট থেকেই চেঁচিয়ে উঠল, কিছু খাবে না চিত্র? বলো আমাদের যা আছে তাই নিয়ে আমরা খুশি। আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমার দুই বোন যার তার টাকায় চলে না। আরহাম থমথমে মুখে একবার তার দিকে তাকালো। তারপর আবার ঘুরে চিত্রার দিকে ফিরে বলল, চলো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। চিত্রা কিছুক্ষণ চুপ থাকলো। তারপর গোল গোল চোখ করে বলল, আমি যদি তোমার থেকে চকলেট আর চিপস নেই তাহলে কি তুমি ভাববে আমি শুধু টাকার জন্যই তোমাকে পছন্দ করি? দ্রুত মাথা তুলে নবনীতা। কি সর্বনাশ! চিত্র সব কথা এমন জায়গা মতো ফাঁস করে দিচ্ছে কেন? তার প্রশ্ন শুনেই আরহামের চোখ মুখ শক্ত হলো। সে কটমট করে জানতে চাইল, কেন? তোমার এমনটা কেন মনে হয়েছে? আপাই বলেছে কারো থেকে চকলেট চিপস না নিতে। কারণ এগুলো তারা আমাদের ভালোবেসে দেয় না, আমাদের যে টাকা কম তাই খোটা দেওয়ার জন্য দেয়। এক হাত আপনা আপনি কপালে গিয়ে ঠেকল নবনীতার। বিড়বিড় করে বলল, চিত্র রে, তোর গাড়িতে ব্রেক দে এক্ষুনি। আরহাম আর সেদিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। কেবল কটাক্ষ করে বলল, তোমার সবজান্তা আপাই এসব কথা বলেছে তাই না? যাক গে। তুমি চলো ভাইয়ার সাথে।
আমরা একটু ঘুরে আসি। সে ঘরে থাকুক। ঘরে থেকে সে বিশ্বজ করুক। সে চিত্রাকে নিয়ে বেরিয়ে গেল সাথে সাথে। নবনীতা সেভাবেই আগের মতো হাঁটুতে মুখ গুজে বসে থাকল। হঠাৎ একটা কথা মাথায় আসছে তার। আরহাম কি করে জানলো যে এটাই তার বাসা? তার কলেজ পর্যন্তও বা পৌঁছলো কি করে? সে একটা ক্লান্ত শ্বাস ছাড়ে। মানুষকে প্রতি মুহূর্ত ট্রেস করার স্বভাব তার আর যাবে না। আমার মনে হচ্ছে আমি কোনো মনোরোগে ভুগছি। দুই হাত ডেস্কে রেখে সামান্য ঝুঁকে কথাটা বলল ইজমা। ইফাজ ফাইল চেক করার ফাঁকে ফিচেল হাসল। চোখ না তুলেই বলল, বাপরে, জটিল বিষয়। জি, অনেক বেশি জটিল। আপনি কি আমার সমস্যাটা ধরতে পারবেন? ইফাজ মাথা নাড়ল। জি না মিস, আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই। আমি আপনার মনের অসুখ ধরতে পারবো না। ইজমা কিছুটা হতাশ হলো। গালের নিচে হাত রেখে বলল, আচ্ছা তাহলে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ দিন আমায়। আপনি ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে কি করবেন? আমেরিকাতে এর চেয়ে অনেক ভালো সাইকিয়াট্রিস্ট আছে। ফিরে গিয়ে তাদের কাউকে দেখিয়ে নিবেন, তার সাথে কনসাল্ট করবেন। কেমন? ইজমা অন্যদিকে ফিরে ভেংচি কাটে। এই লোক একবারও চোখ তুলছে না কেন? সে আরো কিছুক্ষণ উসখুস করল। মাথা চুলকে বলল, এমনিতে প্রাথমিকভাবে আপনার কি মনে হয়? আমার সমস্যাটা আসলে কি? ইফাজ ফাইল থেকে চোখ সরালো। ইজমাকে দেখে ভাবলেশহীন হয়ে বলল, সমস্যাটা জটিল। আমার অনুধাবনের বাইরে। এতে কি আমার মরে যাওয়ার কোনো চান্স আছে? ইফাজ মুচকি হাসল। জি না। তবে বৈরাগী হওয়ার চান্স আছে। ইজমা লজ্জা পেল খানিকটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, আমি আসি তাহলে। সে দরজার কাছে যেতেই ইফাজ তাকে পিছু ডাকল, দাঁড়ান ইজমা। সে ঘুরে দাঁড়ায়। তার আরক্ত মুখখানা দেখে ইফাজ স্মিত হাসে। বলপয়েন্ট কলমটা গালের সাথে চেপে ধরে বলে, আবার আসবেন ইজমা। সমস্যা যেটাই হোক, আমি সমাধানের চেষ্টা করব। আর সমস্যা না থাকলেও আসবেন। আমার ধারণা সমস্যাটা মুখ্য বিষয় না, বরং আমার সাথে সাক্ষাৎ হওয়াটাই মুখ্য। ইজমা পুনরায় ঘুরে দাঁড়ায়। সে ধরা পড়ে গেছে। একটু আগেও তার ভেতর কোনো জোরতা কাজ করছিল না। এখন করছে। সে সিদ্ধান্ত নিল সে আর পেছনে ফিরবে না। ফিরলেই অস্বস্তিতে পড়বে। সে তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়ায়। যেতে যেতে শুনল ইফাজ পেছনে থেকে খানিকটা চওড়া গলায় বলছে, কাল আবার আসবেন ইজমা। আমি অপেক্ষা করব। তুই এক কাজ কর। তুই নারায়ণগঞ্জে একটা বাড়ি কিনে ফেল। তারপর সেখানেই থাকা শুরু কর। সব মিটিং ভার্চুয়ালি করবি। আর সারাদিন বউয়ের উপর নজর রাখবি। ভালো না আইডিয়াটা? আরহাম সোফায় বসে চা খাচ্ছিল। আদি তার পাশে বসতে বসতে কথাটা বলে তার দিকে তাকালো। সে বিরক্তি হলো ভীষণ। কপাল কুঁচকে বলল, বাজে বকিস না তো। তুই জানিস সেদিন আমি লেট করলে কি হতো? না জানি না। জানতে চাইও না। যা হওয়ার হতো। তুই তো বলেই দিয়েছিস নবনীতার যা খুশি হোক তোর কিছু যায় আগে না। এখন এত জ্বলছে কেন? আরহাম ধোয়া উঠা চায়ের কাপে আরো একটা চুমুক দিল। শ্বাস ছেড়ে বলল, আর কয়বার মাফ চাইলে এই পাপের প্রায়শ্চিত্ত হবে? আদি একটা হাত তার কাঁধে রাখল। ঠান্ডা গলায় বলল, এত অধৈর্য হচ্ছিস কেন? সময় দে একটু। টাইম হিলস এভরিথিং। আর কত টাইম? মাস গড়িয়ে যাচ্ছে। যাক না। এই এক মাসে তুই কি কি পরিবর্তন এনেছিস নিজের মাঝে আমাকে বল। আরহাম কটমট চোখে তার দিকে তাকালো। চিবিয়ে চিবিয়ে বলল, তাকে আমি চাইলে সেদিনই আমার সাথে নিয়ে আসতে পারতাম। নবনীতাকে আমি অনেকভাবেই পরাজিত করতে পারি আদি। সে যেই কলেজে চাকরি করে সেখানের প্রিন্সিপালকে যদি আমি একবার কল দেই, তাহলে পরের দিনই তার চাকরি থাকবে না। আমি সেটা করিনি। আমার নির্লিপ্ততাই কি আমার সবচেয়ে বড় পরিবর্তন না? সে আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। যাকগে, তার বয়স অল্প, বুঝজ্ঞান কম। বুঝজ্ঞান থাকলে বুঝতো যার সাথে তার বিয়ে হয়েছে, যোগ্যতায় তাকে ছাড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। থাক, সে কথা আর বলছি না। করুক চাকরি, আমার আপত্তি নেই। কিন্তু একটা সম্পর্ক ঠিক কতদিন এভাবে ঝুলে থাকবে তুই বলতে পারিস? আমাদের একটা কনক্লুশনে যেতে হবে। না সে কিছু বলছে, না সে আমার কথা শুনছে। হোয়াট শুড আই ডু? সে তো দিব্যি আনন্দে আছে। মাঝখানটায় আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। সে জানে আমি তার প্রতি দুর্বল। এটারই ফায়দা নিচ্ছে সে। সব মেয়েই একরকম।
আদি মাথা নামিয়ে শব্দ করে হাসল। একটা হাত আরহামের হাঁটুর উপর রেখে বলল, বাচ্চাদের মতো অভিমান করছিস তুই? বাদ দে। নিজের কাজে মন দে। দেখ না, সামনের দিনগুলোতে কি হয়। এখনই এত অধৈর্য হোস না। আরহাম এক ছাড়ায় তার হাত সরিয়ে দিল। জীবনের প্রতি তার বিতৃষ্ণা ধরেছে, ভয়াবহ রকমের বিতৃষ্ণা। ইসস! এমন কি কোনো যন্ত্র নেই, যেই যন্ত্রের ভেতরে গিয়ে আরহাম সবার মেমোরি থেকে সেদিনের সমস্ত স্মৃতি মুছে দিবে? তারপর সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর কত, আর কত হায়-হুতাশ করবে সে? এতদিনে তো তার প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার কথা। প্রথম মাসের বেতনটা হাতে পাওয়া মাত্রই নবনীতার মুখে হাসি ফুটল। কত মাস পর সে আবার নিজ থেকে উপার্জন করছে। ২৭,০০০ টাকা। কম কি? যেদিন সে বেতন পায়, সেদিন সে রিকশা করে বাড়ি ফিরে। আজও এর ব্যতিক্রম হয়নি। সে বাড়ি ফিরতেই চিত্রা তার কাছে দৌড়ে এলো। নবনীতা চোখ সরু করে জানতে চায়, কি রে, এমন দৌড়াচ্ছিস কেন? আপাই, আমি আজকে ৩০ স্টার পেয়েছি ক্লাস টেস্টে। অত্যাধিক আনন্দিত স্বরে উত্তর দিল চিত্রা। নবনীতার মুখে হাসি ফুটল। সে হাঁটু গেড়ে বসে চিত্রার গালে চুমু খেয়ে বলল, আমি তো জানতাম তুমি পাবে। তুমি না আমার লক্ষ্মী বন। পড়ি। আজ কি দিয়ে ভাত খাবে পড়ি? মিসেস কোকেয়া ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। নবনীতা হাসি মুখ করে বলল, একটা হলেই হলো। তোমার সব রান্নাই আমার ভালো লাগে। মিসেস কোকেয়া জবাব শুনেই আবার রান্নাঘরের দিকে ছুটলেন। নবনীতা অন্যমনস্ক হয়ে বলল, তোমার ওই চিংড়ি মাছ আর পুঁইশাকের ঝোলটা আমাকে শিখিয়ে দিও তো মামি। আরহামের অনেক পছন্দ। সে থামল। আঁতকে উঠে রান্নাঘরের তাকালো। সাথে সাথে মুখ চেপে চারপাশ দেখল। মামি শুনেনি তো? কেউ আশেপাশে নেই তো? সে তাড়াতাড়ি তার ঘরের দিকে পা বাড়ায়। অতীত সে ভুলে গেছে। নিজের ভেতর যেই যন্ত্রণা সে চেপে রেখেছে, সেটা সে বাইরে প্রকাশ করতে চায় না। সম্পর্কের সমঝোতায় সে আসতে চায় না। আগে বহুবার এসেছিল। ফলাফল শূন্য। সে ঘরে গিয়েই প্রথম বর্ষের মিডটার্মের খাতাগুলো খুলে বসল। মোট ১১৮টা খাতা। আজ রাতের মধ্যেই তাকে এগুলো দেখতে হবে। ধ্যাতো! এত কাজ সে কতক্ষণে শেষ করবে? আঁচল দিয়ে কপাল মুছে সে কাজে লেগে গেল। বাইরে সূর্যের তাপ বাড়ছে। এক গ্লাস ঠান্ডা শরবত হলে ভালো হতো। সে খাতা কাটায় মনোযোগ দেয়। কাজের ফাঁকেই ৩ বছর বয়সের একটা ছোট্ট বাচ্চার মুখ বারবার তার মস্তিষ্ক ভেসে উঠে। কতদিন হয়েছে সে তাকে আদর করে না, বুকের সাথে চেপে ধরে ঘুম পাড়ায় না। এতগুলো দিন সে কেমন করে মাকে ছাড়া থাকছে। মায়ের বুকের ওম না পেলে তো তার ঘুম হয় না। মাও তো তাকে ছাড়া নির্বিঘ্নে ঘুমুতে পারে না। এই কথা সে কাকে বলবে? কে বুঝবে তার ভেতরের টানাপোড়েন? সময় এগিয়েছে। ডেস্ক ক্যালেন্ডার থেকে ৪টে মাস গায়েব। বসন্ত শেষ হয়ে বর্ষার মাঝামাঝি চলছে। আজ সকালেও আকাশ কাঁপিয়ে বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া একদম গুমোট। আকাশের রং কালো। দেখে মনে হচ্ছে আর ১০ মিনিট পরেই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। নবনীতা পর্দা সরিয়ে জানালা খুলল। বৃষ্টি থামার পর মাটির একটা ভেজা ঘ্রাণ নাকে লাগে। এই ঘ্রাণটা তার ভীষণ ভালো লাগে। চিত্রা একটু পরেই স্কুল থেকে আসবে। শুভ্রা গিয়েছে তাকে আনতে। রান্নাঘর থেকে মাছ ভাজার সুন্দর ঘ্রাণ আসছে। বৃষ্টির দিনে গরম গরম ভাত আর মাছ ভাজা। দারুণ একটা ব্যাপার। সেই গালের নিচে হাত রেখে জানালা গলিয়ে বাইরে দেখে। সামনের বিশালাকা গাছের মগডালে দুটো শালিক বসা। নবনীতা তাদের দেখে মুচকি হাসল। নিজ থেকেই বলল, তোদেরই ভালো। কথা বলতে পারিস না, ভেজালেও পড়িস না। আমাদের মানুষদেরই যত জ্বালা। কথার আঘাতে অন্যজনকে জর্জরিত করি। পরে আর শত চেষ্টাতেও কোনো কিছু স্বাভাবিক হয় না। কলিং বেল বাজছে। নবনীতা দৌড়ে গিয়ে দরজা খুলল। দুই বোনকে দেখতেই তার মুখের হাসি চওড়া হলো। সে চিত্রার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে ভেতরে যেতে যেতে বলল, এক্ষুনি গোসলে যা চিত্রা। এমনিতেই দেরি হয়ে গেছে। ঘরে এসে ক্লাচারের সাহায্য আনারই হাতে কোনোরকমে চুলগুলোকে খোপা বাঁধে সে। এটা তার নতুন একটা জীবন। খুবই আলাদা একটা জীবন। ৭ বছর আগের জীবনটা থেকে একদমই আলাদা। ৭ বছর আগে মামি তাকে এত স্নেহ করত না, এখন করে। ৭ বছর আগে প্রথার সাথে তার সম্পর্ক এতটা প্রাণবন্ত ছিল না। এখন প্রথা রোজ রোজ তার ঘরে এসে ঘন্টার পর ঘন্টা গল্প করে।
প্রথার সাথে তার এই সুন্দর সম্পর্কের একটা দুর্দান্ত পটভূমি আছে। এক বিকেলে প্রথা গালভর্তি হাসি নিয়ে তার ঘরে এলো। এসেই বলল, আপু থ্যাংক ইউ। নবনীতা তখন কাপড় ভাঁজ করছিল। কাজ করতে করতেই সে আর চোখে তাকে দেখে বলল, কেন? আমি আবার কি করেছি? প্রথা উৎফুল্ল হয়ে খাটে বসল। বলল, সেদিন আব্বুর সাথে ঝগড়া করছিলাম না টাকা দেওয়ার জন্য। ব্যবসা করব বলে। পরে তো তুমি টাকা দিতে দাওনি। ব্যবসাটাও আর করতে পারিনি। আমার বাকি ফ্রেন্ডরা ব্যবসা করেছে। আর জানো, তারা লস খেয়েছো, তাও আবার মোটা অঙ্কের টাকা। আমি তো টাকা দেইনি। তাই আমি বেঁচে গেছি। বলেই সে ফিক করে হেসে দিল। তার হাসি দেখে নবনীতার আপনা আপনি হাসি চলে এলো। আসলে হাতে গোনা কিছু মানুষ ব্যতীত সব মানুষই বোধ হয় একরকমই হয়। এই যে প্রথাকে সে ভীষণ দাম্ভিক ভাবত, বিষয়টা কিন্তু তেমন না। একটু মনোযোগ দিলে দেখা যায় প্রথাও আসলে খুব মিষ্টি একটা মেয়ে। শুধু চরিত্রের রুক্ষ ভাবটা সরিয়ে নিলে তবেই হলো। নবনীতা হুট করেই তার কাছে জানতে চেয়েছিল, এই প্রথা, ব্যবসা করবি তুই আর আমি মিলে? প্রথা অবাক হয়ে বলল, সে কি? কিসের ব্যবসা করব আমরা? এত টাকা কোথায় পাবো? সেই থেকেই শুরু। তারপর তারা দুজন সত্যিকার অর্থেই ক্ষুদ্র পরিসরে একটা ব্যবসা শুরু করেছিল। হ্যান্ডক্রাফটের ব্যবসা। নবনীতাই অনেক চিন্তা করে এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। এটাতে খরচ কম, অর্ডার আসলে তবেই বানানোর কাজ শুরু করা যায়। পাশাপাশি মামিও এসবে পারদর্শী। তিনজন একসাথে মিলে সময় দিলে নবনীতার উপর চাপও কমবে। বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর অবশেষে সে বিসমিল্লাহ বলে ব্যবসার অঙ্গনে নেমেছিল। দেখা গেল 2 মাসে সে মোটামুটি ভালোই অর্ডার পেল। প্রথম মাসে তার লাভ হয়েছিল 3,000 টাকা। গত মাসে লাভ হয়েছে 5,000 টাকা। এই মাসের অর্ডার দেখে মনে হচ্ছে এই মাসে আরো বেশি লাভ হবে। তার অবশ্য এখনই ব্যবসা রমরমা করার কোনো তাড়া নেই। চাকরি তো আছেই, পাশাপাশি ব্যবসা থেকে যা লাভ হচ্ছে সেটাই অনেক। প্রথার লাস্ট সেমিস্টার চলছে। বেচারির যাতায়াতে সমস্যা হয় খুব, তবুও মানিয়ে নিচ্ছে। দিনভর পড়াশোনাতে ব্যস্ত, আর রাতে ব্যবসার কাজ। এই ব্যবসা শুরু করার পর থেকেই নবনীতার সাথে তার সখ্যতা বেড়েছে। একটু অবসর হলেই সে তার ঘরে চলে আসে। তারপর চা খেতে খেতে দুজন দীর্ঘ সময় আড্ডা দেয়। জীবনের এই নতুন মোড় নবনীতার মাঝে মিশ্র অনুভূতির সঞ্চার করে। যেই অধ্যায় সে পেছনে রেখে এসেছে, সেই অমীমাংসিত অধ্যায় মাঝে মাঝেই তাকে শেকড়ের মতো আঁকড়ে ধরে। তাসনুভা, আরিশ এদের কথা ভীষণ মনে পড়ে। আর আরশাদ, তার কথা তো নবনীতা ভাবতেই পারে না। ভাবলেই তার চোখে পানি এসে যায়। বাচ্চাটা নিশ্চয়ই এই কদিনে কিছুটা বড় হয়েছে। সে কি আর কোনোদিনই তাকে ছুঁয়ে দেখতে পারবে না? এই 3 মাসে সবচেয়ে চমৎকার যেই ব্যাপারটি ঘটেছে তা হলো শুভ্রানীর মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। নবনীতা ভেবেছিল সে খুব বেশি ভালো করতে পারবে না পরীক্ষায়। যেহেতু তার অ্যাডমিশন ফেজটা পুরাই একটা টানা হ্যাচড়ার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু নবনীতাকে আশ্চর্য করে দিয়ে শুভ্রা ময়মনসিংহ মেডিকেলে চান্স পেল। রেজাল্ট দেখার পর নবনীতা হা হয়ে কতক্ষণ রেজাল্ট শিটটা দেখল। কি হচ্ছে এসব? আল্লাহ তাকে সব দিক থেকে এত কিছু দিচ্ছে কেন? শুভ্রার ক্লাস শুরু হতে এখনো অনেক দিন বাকি। নবনীতা তাকে এখন খুব একটা কাজ করতে দেয় না। জীবনের এই সময়টা একবারই আসে। তারপর যে শুভ্রা ব্যস্ততায় ঢুকবে, সেই ব্যস্ততা থেকে আর মুক্তি নেই। শুভ্রা অবশ্য নিজ থেকেই টুকটাক কাজ করে। সে খুব ভালো অর্নামেন্টস বানাতে জানে। সন্ধ্যের দিকে আপাই আর প্রথা আপু যখন সেগুলো নিয়ে বসে, তখন সেও টুকটাক সাহায্য করে। তার ভীষণ মজা লাগে এই কাজ করতে। এই হলো নবনীতা নূরের সংক্ষিপ্ত জীবন। কিছুটা ছন্নছাড়া, কিন্তু তবুও আগের তুলনায় যথেষ্ট গোছানো। নিজের টাকায় চলছে, সংসার চালাচ্ছে, বন্ধের ছোটখাটো চাহিদা পূরণ করছে। এতে মন্দ কি? বেশ ভালোই আছে সে। আরহাম সেদিন যাওয়ার পর আর আসেনি। মাঝে একবার ফোন দিয়েছিল অবশ্য। নবনীতার কাছে জানতে চেয়েছিল ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হয়। সে কাট জবাব দিয়েছে রাজনীতি ছাড়তে হয়। আরহাম তারপর আর যোগাযোগ করেনি। খুব সম্ভবত সেদিনই সে ইশারায় বুঝিয়ে দিয়েছে রাজনীতি ছাড়া তার পক্ষে সম্ভব না। এরপর শেষ। নবনীতার সাথে তার আর কোনো কথা হয়নি। ভবিষ্যতে কবে হবে কিংবা আদৌ হবে নাকি নবনীতা জানে না।
জানার ইচ্ছেও করে না। সে বেশ আছে তার জীবনে। আর যাই হোক, প্রতি মুহূর্তে মৃত্যু ভয় নিয়ে তো আর ঘুরতে হয় না। নবনীতার জন্য এই জীবনই ঠিক আছে। ওসব ভিআইপি 24 ঘন্টা গার্ড নিয়ে ঘুরা বড়লোকি জীবন তাকে টানে না, একটুও টানে না। তুই কি জানিস আমি যে তোকে ভালোবাসি না? বেঞ্চে বসে পা দোলাতে দোলাতে প্রশ্ন করল ইজমা। আদি তির্যক চোখে তাকে দেখল। রুক্ষ স্বরে বলল, তো আমি কি তোকে ভালোবেসে মরে যাচ্ছি? ফালতু কোথাকার। না, সেটা না। তোর আর আমার একটা পার্থক্য আছে। আদি চোখ পাকায়। সেটা কি? সেটা হলো আমি একজনকে ভালোবাসি। একেবারে ঠান্ডা উত্তর। অথচ আদি এমনভাবে চমকালো যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। বড় বড় চোখে পাশ ফিরে বলল, সত্যি? নাকি মজা করছিস? সত্যি। ভীষণ কটকটে জবাব। আদি ঝুঁকল। চোখ সরু করে বলল, কাকে পছন্দ করিস তুই? বাড়িতে কি জবাব দিবি? বাড়িতে কি জবাব দিব মানে? তুই সব সামলে নিবি। আদি খেকিয়ে উঠল, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব। পরকিয়া করছিস, আবার বলিস তুই সামলে নিবি? ইজমা তার মাথায় একটা গাঁটটা মেরে কটমট চোখে বলল, পরকিয়া মানে? তোর সাথে বিয়ে হয়েছে আমার। ওইসব হাজবেন্ড হাজবেন্ড ভাইবস আমি তোর থেকে পাই না। আদির গায়ে লাগলো কথাটা। সে ইজমার চেয়েও দ্বিগুণ জোর দিয়ে বলল, আর তোর থেকে তো আমি কোনো মেয়ে মেয়ে ভাইবসই পাই না। তুই একটা বেডা। সে কিছুক্ষণ চুপ থেকে তারপর ফিসফিস করে বলল, ছেলেটাকে? ইজমা মাথা নামায়। লাজুক হেসে বলে, ইফাজ। ইফাজটা আবার কে? আদি কপাল কুঁচকে জানতে চাইল। আবারও নিচু স্বরে সে জবাব দিল, ওই যে আমার ডাক্তারটা। আদি চোখ বড় বড় করে তাকে দেখল। তারপরই আচমকা অট্টহাসিতে ফেটে পড়ল। ইজমা ভড়কে গিয়ে বলল, কি? এভাবে হাসছিস কেন? সিরিয়াসলি ইজমা, তোর চয়েজ এত ক্ষেত। এত সুন্দর সুন্দর ছেলে ফেলে তুই ওই ডাক্তার আতেলটার প্রেমে পড়েছিস? ওইটাকে দেখতে আমার নবিতার মতো লাগে। কথা শেষ করেই সে আরো এক দফা হেসে কুটি কুটি হয়। ইজমা রাগী রাগী মুখে তাকে দেখে শেষে ভেংচি কেটে বলল, তো কি হয়েছে? সে যদি নবিতা হয়, আমি তবে সিজুকা হব। তোর কোনো সমস্যা? আদি খিলখিল করতে করতে জবাব দিল, না, আমার কোনো সমস্যা নাই। তার হাসি থামে না। ইজমার বিরক্তি বাড়ে। সে অধৈর্য হয়ে বলে, এমন ষাঁড়ের মতো হাসছিস কেন? থামবি তুই? রাগ হচ্ছে আমার। মেয়েটির নাম শাহানা। বয়স 12। শাহবাগে ফুল বিক্রি করে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দুই দিকে দুই বেনি করে ফেলে রাখা। বেনিতে আবার লাল ফিতা বাঁধা। গোল গোল মুখটা অদ্ভুত রকমের মায় ভরা। শাহানার বাড়ি নেত্রকোনা। গত বছর সে বাবার হাত ধরে ঢাকায় এসেছে জীবিকার তাগিদে। বাবা একটা ইটের ভাটায় চাকরি করে। আর সে শাহবাগে ফুল বিক্রি করে। গত 2 দিন যাবৎ শাহানার মন খারাপ। এখানে কয়েকটা কলেজ পড়ুয়া ছেলে প্রায়ই এসে আড্ডা জমায়। মেয়েদের দেখলেই তারা অশালীন অঙ্গভঙ্গি করে। শাহানাও বাদ যায়নি এসবের থেকে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য মেয়েদের তারা কেবল মুখেই বাজে ইশারা করে। তবে শাহানাকে প্রায়শই ফুল কেনার নামে বাজেভাবে স্পর্শ করে। তার মাঝে মাঝে বুক ফেটে কান্না আসে। তারা গরিব হতে পারে, তাই বলে যখন তখন তাকে বাজেভাবে স্পর্শ করার অধিকার কারণেই। সে আর বাচ্চা না, সে কিশোরী। আদর আর অসভ্যতার মাঝের পার্থক্যটুকু শাহানা বুঝে। সেদিন সে রোজকার মতন ফুল বিক্রি করছিল। হঠাৎই দুটো ছেলে তার সামনে এসে দাঁড়ায়। শাহানা প্রথম দেখাতেই বুঝল এরা কেউ ফুল কিনবে না। সে তাদের পাশ কাটিয়ে যেতে চাইল। একটা ছেলে আচমকা তার হাত চেপে ধরে বলল, দাম কত? শাহানা চমকায়। আমতা আমতা করে বলে, গোলাপ। একটা 20 টাকা। গোলাপ না। তোর দাম কত? শাহানা স্তব্ধ হয়ে তার কথা শুনে। তার দাম মানে? মানুষের আবার কোনো দাম হয় নাকি? ছেলে দুটোর চাহনি অদ্ভুত। এই চাহনি দেখলেই তার সমস্ত শরীর ঘিন ঘিন করে। সে হাত ছাড়িয়ে নিতে চাইল, এতেই বোধহয় হাতের বন্ধন আরো জোরালো হলো। পাশ দিয়ে একটা ভিআইপি গাড়ি যেতে যেতেই তাদের দেখল। দেখামাত্রই ভেতরে থাকা মানুষটা ড্রাইভারকে ডাকল, মোতাহির, গাড়ি থামাও। সে দ্রুত গাড়ি থেকে বের হয়। গম্ভীর পুরুষালী কণ্ঠে ধমকে উঠে, এই ছেলে, সমস্যা কি? হাত কেন ধরছিস? শাহানা পেছনে ফিরে দেখে তাদের চেয়ে কয়েক হাত দূরে ধূসর রঙের পাঞ্জাবি গায়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে।
তাকে দেখতেই শাহানার দুই চোখে বিস্ময় খেলে। এটা তো একটা নেতা। 2 দিন পর পর সমাবেশে বক্তৃতা দেয়। আরহাম আরো 2 কদম এগিয়ে আসলো। ছেলেটা সঙ্গে সঙ্গে শাহানার হাত ছেড়ে দিল। সে তখনও তবদা খেয়ে আছে। আরহাম সামনে এসেই কটমট করে বলল, থাপ্পড় চিনিস? বাচ্চা একটা মেয়ে ফুল বিক্রি করছে। অসভ্যতা করছিস কেন? ছেলে দুটো শুকনো ঢোক গিলল। তৎক্ষণাৎ শাহানার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে কেটে পড়ল। শাহানার চোখে মুখে তখনও রাজ্যের বিস্ময়। আরহাম চোখ সরু করে বলল, নাম কি তোমার? সে তড়িঘড়ি করে উত্তর দেয়, শাহানা। শাহানা খাতুন। অহ, ছেলেরা কি রোজ রোজ এমন করে? ফু, এরপর থেকে এমন করলে আমার অফিসে গিয়ে বিচার দিবে। ঠিক আছে, বলেই সে ঘুরে দাঁড়ালো। আজকে দুপুরে একটা মিটিং আছে। একটু পরেই মিটিং শুরু হয়ে যাবে। শাহানা তাকে পিছু ডাকলো, ভাইয়া। সে পেছনে ফিরে জিজ্ঞাসু হয়ে শাহানার দিকে তাকায়। সে এগিয়ে এসে প্রশস্ত হেসে বলল, আপনি অনেক ভালো ভাইয়া। আপনের মতো ভালো নেতা আমি আগে দেখি নাই। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচাবে। আরহাম ভড়কে গিয়ে বলল, আমাকে বলছো? আমি কি করলাম? এই যে আপনি আমাকে দেখে গাড়ি থামালেন। আমাদের জন্য এত কিছু কেউ ভাবে না ভাইয়া। আপনি খুব ভালো। মুহূর্তেই তার মুখে হাসি ফুটল। সে বরাবরই প্রশংসায় গলে যায়। এই প্রশংসাটাও তার মনে ধরেছে। সে শাহানার হাতে থাকা ফুলগুলো দেখে চৌড়া হেসে বলল, এই মেয়ে, তোমার এই ফুলগুলোর দাম কত? সবগুলো? হ্যাঁ সবগুলো। 2000 টাকা। আরহাম মানিব্যাগ বের করল। গুনে গুনে 5টা 1000 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। 2000 ফুলের। আর 3000 আমার পক্ষ থেকে সালামি। শাহানার চোয়াল ঝুলে গেল। সে বিস্মিত হয়ে বলল, এত টাকা বকশিস কেন? আরহাম ঠোঁট চেপে হাসল। মনে মনে উত্তর দিল, আমার প্রশংসা করার জন্য। অথচ মুখে বলল, এমনিতেই। তোমাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়েছে তাই। শাহানা কাপা হাতে টাকাটা নিল। তার দুই চোখ কৃতজ্ঞতায় ভরা। এত কিছুর মাঝেও সে মনে করে আবার বলল, আপনি অনেক ভালো ভাইয়া। আরও একটা প্রশস্ত, মুখ ভর্তি হাসি। আরহাম প্রচণ্ড ফুরফুরা মেজাজে গাড়িতে গিয়ে বসল। এইটুকু? ব্যাস এইটুকু কনসার্ন দেখানোতে মেয়েটা তাকে এত ভালো বলল। এই সামান্য একটা আচরণে মেয়েটা এত খুশি হলো। সাধারণ মানুষরা এত সরল হয় কেন? এত অল্পতেই নেতাদের প্রতি তারা তুষ্ট হয়ে যায়। সে হাসি হাসি মুখ করে ব্যাক সিটে গা এলিয়ে দিল। আচমকা তার ভেতর ভূত চেপেছে। ভালো নেতা হওয়ার ভূত। এর আগে তার সাথে যারা ভালো আচরণ করেছে, তারা সবাই তার ক্ষমতার দাপটে বাধ্য হয়ে ভালো আচরণ করেছে। তাকে শ্রদ্ধা করে, ভালোবেসে এত সুন্দর আচরণ কেউ করেনি। শাহানার এই সামান্য কৃতজ্ঞতা তার ভেতরে একটা মিষ্টি পরিবর্তন এনে দিল। সে সিদ্ধান্ত নিল সে ভালো নেতা হবে। জনমানুষের নেতা। সে পার্টির পোষা কুকুর হবে না। সে হবে জনগণের ভরসার নেতা। ঠিক তার বাবার মতো। লোকে তখন বলবে আজিজ হোসেনের ছেলে ঠিক তার মতোই হয়েছে। আরহাম সামনে দেখতে দেখতে প্রশ্ন ছুড়ে, মোতাহের, সত্যি করে বলো তো আমাকে তোমার কেমন লাগে? মোতাহের থতমত খায়। কোনোরকমে বলে, ভালোই লাগে স্যার। তোমার কি মনে হয়, আমি যদি ভালো মানুষ হয়ে যাই, তবে কি তোমার ম্যাডাম আবার আমার কাছে ফিরে আসবে? মোতাহের কি জবাব দিবে? সে কেমন করে জানবে ম্যাডাম আসবে নাকি? তবুও সে স্যারকে খুশি করার জন্য বলল, অবশ্যই আসবে। ম্যাডাম খুব নরম মনের মানুষ। আরহাম জবাবে কেবল হাসল। ফোন বের করে নবনীতার হাসি হাসি মুখটা দেখল। এই ছবিটা তার নিজের হাতে তোলা। নবনীতা যখন খালি মুখে ছাদে গিয়ে দাঁড়ায়, তখন আরহামের মনে হয় তার মতো সুন্দর মেয়ে এই পৃথিবীতে দুটো নেই। সে এই অবস্থায় তার অগণিত ছবি তুলেছে। পুরনো সেই ছবিগুলো সে মাঝে মাঝেই দেখে। ছবিটা দেখার পরেই সে মুচকি হেসে এক হাতে সেটা স্পর্শ করল। অত্যন্ত চঞ্চল হয়ে বলল, জানো মোতাহের, তোমার ম্যাডাম তো ব্যবসা করছে। তোমার যদি ঘর সাজানোর জিনিস লাগে তবে তোমার ম্যাডামের কাছ থেকেই নিবে, বুঝেছ? বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। বাগানের গাছগুলো ভীষণ সতেজ দেখাচ্ছে, পাতাগুলো এখনো পানিতে ভেজা। তাসনুভা বিমুগ্ধ চোখে ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে। কদম গাছের পাতার ফাঁকে ফাঁকে ফুল দেখা যাচ্ছে। তার মুখে আপনা আপনি হাসি ফুটল। কি স্নিগ্ধ দেখাচ্ছে সবকিছু।
হঠাৎই পেছনে থেকে কেউ তাকে জাপটে ধরল। সে হকচকিয়ে উঠে পেছনে ফিরে। সাথে সাথে তার মুখে হাসি ফুটল। উচ্ছ্বসিত কিশোরীদের ন্যায় সে চেঁচিয়ে উঠল, ইজমা আপু, এসেছো তুমি। ইজমা মিষ্টি করে হাসল। মাথা নেড়ে বলল, তোমার সাথে দেখা না হলে মন খচখচ করে বাচ্চা, তাই চলে এলাম। তাসনুভা লাজুক হাসে। আদি ভাইয়ার মতো তুমিও আমায় বাচ্চা ডাকছো। তো তুমি তো বাচ্চাই। হেই বাচ্চা, কেমন আছো? তাসনুভা ইজমার থেকে চোখ সরিয়ে তার পেছনে দিকে উকি দেয়। পকেটে একটা হাত গুজে আদি বড় বড় পা ফেলে তার সামনে এসে দাঁড়ালো। ইজমার মতো আন্তরিক হেসে বলল, কি অবস্থা তোমাদের? বড় ভাইয়ের উপর থেকে রাগ কমেছে তোমাদের দুই ভাই বোনের? মাথা নাড়ল তাসনুভা। খানিকটা চঞ্চল হয়ে বলল, ভাইয়া ইদানিং অনেক নরম হয়ে গেছে জানো। বাপরে, সাংঘাতিক বিষয়। তো কোন কোন লক্ষণ দেখে বুঝলে যে সে নরম হয়েছে? অনেক কিছু। তুমি জানো, ভাইয়া গতকাল রাস্তার সামনের কুকুরদের বোন পাউরুটি খাইয়েছে। আদি নাক ছিটকায়। তো এতে এত খুশি হওয়ার কি আছে? এরা তো তার কর্মী। কর্মীদের ভালো মন্দ খাওয়াবে না? তাসনুভা মুখ ভার করল। গোমরা হয়ে বলল, এভাবে বলো না। ভাইয়া অনেক ভালো আচরণ করে এখন। রোজ সন্ধ্যায় আরশাদকে নিয়ে বাগানে হাঁটে। আরশাদও তো ইদানিং বাবার ভক্ত হয়েছে। দুজনের সে কি ভাব। আরো মজার কথা জানো, আদি কপাল কুঁচকায়। ইশারায় বোঝায় সে জানে না। তাসনুভা মুচকি হেসে বলল, ভাবি তো 2 মাস হয়েছে হ্যান্ডক্রাফটের বিজনেস শুরু করেছে। ভাইয়া কি করেছে জানো? ভাইয়া তোফাইল ভাইয়ার অ্যাড্রেস থেকে হাবিজাবি কি সব অর্ডার দিয়েছে। তার বউয়ের ব্যবসার প্রথম খরিদ্দার নাকি সে হবে। এজন্য এমন অন্য অ্যাড্রেস থেকে অর্ডার দিয়েছে। আদি কপাল চাপড়ায়। আশ্চর্য হয়ে বলে, দেখেছো কাণ্ড। শালা তো পুরাই বউ বলতে অজ্ঞান। ইজমা গালের নিচে হাত রেখে বলল, ইস রে, দে আর সো কিউট। আমার এত মিষ্টি লাগে দুজনকে। দেখবে খুব জলদি সব ঠিক হয়ে যাবে তাদের। সে কথা শেষ করেই তাসনুভাকে দেখে চোখ পাকিয়ে বলে, আমি কিন্তু শুধু আড্ডা দেওয়ার জন্য আসিনি তাসনুভা। তাসনুভা কপাল কুঁচকে বলল, তাহলে কেন এসেছো? তোমাকে হাঁটাতে এসেছি। তুমি নাকি চাইলেই দাঁড়াতে পারো। আলসেমি করে চেষ্টা করো না। তাসনুভা দ্রুত 2 হাত সামনে নাড়ে। জোর গলায় বলে, না না, মিথ্যা কথা। ভাবি সবাইকে এই মিথ্যা কথা বলেছে। আমি একদমই দাঁড়াতে পারি না। 2 সেকেন্ডেই পড়ে যাই। তারা জোর করে আমায় দাঁড় করাতে চায়। এসব মিথ্যা। আমি দাঁড়াতে পারি না। ইজমা জেদ ধরল। চোখ রাঙিয়ে বলল, অবশ্যই পারো। আজ আমরা আবার চেষ্টা করব। চেষ্টা করতে করতেই একসময় পারবে। বলেই সে তাসনুভার একটা হাত টেনে ধরল। তাসনুভা সত্যি সত্যি বাচ্চাদের মতো কাদো কাদো হয়ে বলল, না আপু, আমি পারবো না। আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না। অবশ্যই পারবে। নিজেকে এত আন্ডার এস্টিমেট করছো কেন? মানুষ চাইলে কি না পারে? আমার বিশ্বাস চেষ্টা করলেই তুমি পারবে। ইজমা আশা ছাড়ল না। তার একরোখা জেদের কাছে পরাস্ত হয়ে তাসনুভা হতাশ ভঙ্গিতে কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল। 5বারের চেষ্টায় 4বারই সে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শেষবারে 2 সেকেন্ডের জন্য দাঁড়াতে সক্ষম হয়েছিল। তাল হারিয়ে পড়ে যেতে নিলেই আদি খপ করে তার বাম হাতের কবজি চেপে ধরল। তার পা জোড়া দেখতে দেখতে ব্যস্ত হয়ে বলল, হচ্ছে। একটু কষ্ট করে ব্যালেন্স করার চেষ্টা করো। এই দেখো আমি ধরেছি তোমায়। তোমার কিচ্ছু হবে না। পড়বে না তুমি। ইজমা ধীরে ধীরে নিজের হাতটা ছেড়ে দিল। এখন তাসনুভার দুটোর হাতই আদির হাতের মুঠোয়। তাসনুভার মনোযোগ নিজের ভারসাম্যের দিকে, আদির মনোযোগ তার পায়ের দিকে, আর ইজমার মনোযোগ তাদের দুজনের দিকে। কি মিষ্টি দেখাচ্ছে দুজনকে। সদ্য যৌবনে পা রাখা ফুলের কুড়ির মতো নিষ্পাপ মেয়েটিকে দেখামাত্র ইজমার প্রশান্তি অনুভব হয়। আচ্ছা, আদি কি মূর্খ? মাথায় কি কোনো বুদ্ধি নেই তার? যেই স্বচ্ছ চোখের ভাষা ইজমা 1 সপ্তাহে বুঝে গেছে, ওই ভাষা কি ছাগলটা এতদিনেও বুঝতে পারেনি। সে আদির দিকে দেখে দাঁত চেপে বিড়বিড় করে, আস্ত ছাগল একটা। সে সরে গেল আরো 2 কদম। থাকুক। তারা সেভাবেই থাকুক। তার বিশ্বাস, তার হাতের চেয়ে তাসনুভা ওই দুটো হাতেই বেশি নিরাপদ। আজকে মোট 6টা অর্ডারের পার্সেল ডেলিভারি করতে হবে। 3টা যাবে ঢাকায়, একটা শেরপুরে, একটা চট্টগ্রামে, আর আরেকটা কুমিল্লাতে।
নবনীতা স্কচ টেপ দিয়ে বেশ মজবুতভাবে প্যাকেটগুলোর মুখ বন্ধ করল। প্রথা একটা শিটে হিসেবের বিষয়গুলো টুকে নিচ্ছে। শুভ্রা রান্নাঘরে মামিকে টুকটাক কাজে সাহায্য করছে। আর চিত্রা পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। আজ ছুটির দিন, কারো বাইরে যাওয়ার তাড়া নেই। আবহাওয়াও বেশ ঠান্ডা। মামি কুমড়োর পাতা বেসনে চুবিয়ে ভাজছে। নবনীতা প্যাকিং করতে করতেই নাক টেনে ঘ্রাণ নেয়। গলা উঁচু করে বলে, অনেক সুন্দর ঘ্রাণ আসছে মামি। বলা শেষ করেই সে আবার নিজের কাজে মন দেয়। সে ভাবছে ব্যবসায় ইনভেস্টমেন্ট আরেকটু বাড়াবে। তাহলে কষ্ট একটু কম হবে। রোজ রোজ জিনিস কেনা একটা ঝামেলা। এর চেয়ে অনেক কিছু একেবারে কিনে ফেললে তার জন্য সুবিধা। এমন করলে যাতায়াত খরচও কমবে, সাথে লাভের পরিমাণও বাড়বে। সে সিদ্ধান্ত নিয়েছে এরপর থেকে সে এমন একসাথে অনেক কিছু কিনে নিবে। কাজ অনেকটা গোছানো হয়ে গেছে। টেবিলে গরম গরম খাবার সব একে একে রাখা হয়েছে। এমনই সময় মূল দরজায় কড়া নাড়ল। নবনীতা সন্দিহান চোখে সামনে এগোতে এগোতে জানতে চাইল, কে? দরজা খুলতেই তার চক্ষু চড়াক গাছ। রিমি আর ওয়াজিদ এসেছে। রিমির গায়ে একটা নীল শাড়ি, আর ওয়াজিদ পরেছে কালো পাঞ্জাবি। নবনীতা স্তব্ধ হয়ে তাকে দেখল। হুঁশ ফিরতেই ছুটে গিয়ে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। সে নতুন নতুন শহরে আসার পর রিমি 2বার এসেছিল। তারপর অনেকদিন সে আর আসেনি। যোগাযোগ যা হতো সব ফোনেই সীমাবদ্ধ। নবনীতা রিমির এক হাত ধরে তাকে ভেতরে নিতে নিতে বলল, আয় না রিমি। বস বস। সোফায় বস। রিমি তার পাগলামি দেখে শব্দ করে হেসে ফেলল। তার পায়ের সাথে পা মেলাতে মেলাতে বলল, আরে আরে, পড়ে যাব তো। আস্তে হাঁট। সে কোনো রকমে একটা সোফায় গিয়ে বসল। নবনীতা দুই দিকে দেখে খানিকটা লজ্জা পেয়ে বলল, আসলে এই ঘরে কোনো সিলিং ফ্যান নেই। চার্জিং ফ্যান আছে। সিলিংটা সামনের মাসে কিনব। তোর কোনো সমস্যা হবে না তো? রিমি এক হাত মাথায় রেখে চোখ বড় বড় করে বলল, আল্লাহ, এত কথা কেমন করে বলিস তুই? আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার একটু চুপচাপ আমার পাশে এসে বয়। সে স্মিত হেসে তার পাশটায় গিয়ে বসল। ওয়াজিদ বসল অন্য পাশের সোফাতে। তার মনোযোগ ফোনের স্ক্রিনে। মেয়েদের আলাপে থেকে সে করবেটা কি? এর চেয়ে নিউজ ফিড স্ক্রোল করা ভালো। নবনীতা তার পাশে বসেই চঞ্চল হয়ে জানতে চাইল, তো এবার বল, তুই কেমন আছিস? তোর বাবু কেমন আছে? রিমি সদ্য বিবাহিতা রমণীদের মতো লজ্জায় ঈষৎ রক্তিম হল। মাথা নামিয়ে বলল, আছে। ভালোই আছে। খাওয়া দাওয়া করিস ঠিক মতো? এই অবস্থায় কিন্তু ভালো মন্দ খেতে হয়। রিমি জবাব দেওয়ার আগেই ওয়াজিদ আগ বাড়িয়ে জবাব দিল, কচু করে। একদমই নিয়মিত খায় না তোমার বান্ধবী। খাবার দাবারে ভীষণ অনিয়ম তার। না বললে খেতেই চায় না। রিমি কটমট করে তার দিকে তাকায়। বিরক্ত হয়ে বলে, বাজে বকবেন না তো। আজ সকালেও আমি খেয়েছি। ও তাই? তা কয়েকবার জোরাজুরি করার পর খেয়েছো শুনি। কাজকর্ম সব ফেলে তোমার খাবার নিয়ে ছুটোছুটি করতে হচ্ছে আমার। এত সমস্যা হলে খাওয়াতে আসেন কেন? তো আসবো না। না খেয়ে খেয়ে আমার বাচ্চাকে কষ্ট দিবে নাকি তুমি? নবনীতা গালের নিচে হাত রেখে একবার রিমিকে, একবার ওয়াজিদকে দেখল। ব্যাস, এদের আবার ঝগড়া বেঁধে গেছে। বিয়ের পর এমন মিষ্টি ঝগড়া কেনা চায়? কত সুন্দর তাদের বিবাহিত জীবন। রিমি কনসিভ করেছে। তার এখন 2 মাস চলছে। রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে সে নবনীতাকে ফোন দিয়েছে। এ কারণেই মূলত সে আর ঘন ঘন যাতায়াত করে না। রিমির এখন ভালোবাসাময় যন্ত্রণার অধ্যায় চলছে। সবাই তাকে ভালোবেসে, আদর করে চেপে চেপে যা পারছে তাই খাওয়াচ্ছে। এই 2 মাসেই তার ওজন 3.5 কেজি বেড়েছে। ওজন বাড়া নিয়ে তার ভীষণ চিন্তা। বর যদি পড়ে আর তাকে ভালো না বাসে। নবনীতা তাকে বুঝিয়েছে আর যাই হোক ওয়াজিদ এই কাজ করবে না। সে মন ভরে রিমি আর তার স্বামীর খুনোসুটি দেখে। টের পায় এত শত চেষ্টার পরেও কোনো একটা জায়গায় সে ভীষণ অসহায়। ভেতরটা এখনো কেমন ছটফট করে, সবকিছু খা খা করে। আনমনে তার একটা হাত পেটে গিয়ে ঠেকল। মনে হলো কোনো কিছু তার চেয়ে অনেক অনেক দূর চলে যাচ্ছে। মা, এই চমৎকার শব্দটা সে অর্জন করতে পারেনি। এই ডাক সে অর্জন করেনি। সংসার, এই শব্দের সাথেও তার আর যোগাযোগ নেই। নবনীতা শূন্য। দিন শেষে সে একটা শূন্য, ছন্নছাড়া জীব। আপনা আপনি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার।
যাকগে, সেসব চিন্তা করে লাভ কি? সবার সংসার কি সুখের হয়? সবার সমাপ্তিতেই কি প্রাপ্তি থাকে? নবনীতার সমাপ্তিতে প্রাপ্তি না থাকুক, আত্মসম্মানটা অন্তত থাকুক। কেউ আদর করে, ভালোবেসে দিন শেষে তাকে এই কথা না বলুক কি যোগ্যতা আছে তোমার আমার বউ হওয়ার। ভালোবাসার মোহে জড়িয়ে কেউ না বলুক, তোমার জায়গা তো আমার পায়ের কাছে। কেউ না, কোনোদিনও না। রিমি তার অবস্থা বুঝল কিছুটা। পরিস্থিতি অন্যদিকে নেওয়ার জন্য বলল, দাঁড়া, তোর সাথে তাসনুভার কথা বলাই। মেয়েটা তোকে অনেক মিস করে। নবনীতা ম্লান হাসল। বলল, গত পরশুও কথা হয়েছে আমাদের। তো কি হয়েছে? আজ আবার বলবি? রিমি ভিডিও কল দিল তাসনুভার নম্বরে। তাসনুভা ফোন ধরে স্ক্রিন না দেখে বলল, হ্যাঁ রিমি আপু, বলো। যখন স্ক্রিন দেখল তখন আচমকাই চেঁচিয়ে উঠে বলল, ভাবি, তুমি। তার বাচ্চা বাচ্চা মুখটা দেখেই নবনীতা হেসে ফেলল। এই দুই ভাই বোনের কথা তার ভীষণ মনে পড়ে। কি আদুরে এরা! কতদিন এদের সাথে তার দেখা হয় না। রিমির কাছ থেকে ফোনটা নিয়ে সে জানতে চাইল, শরীর কেমন তোমার? দাঁড়ানোর প্র্যাকটিস করছো তো? আর বলো না। আদি ভাইয়া আর ইজমা আপু রোজ এসব নিয়ে জ্বালাতন করে। তোমাদের যন্ত্রণায় হাত পা ব্যথা হয়ে যাচ্ছে আমার। বেশ করেছে। তুমি বড্ড অলস। তোমাকে একটু খাটুনির মাঝে রাখাই ভালো। হঠাৎ একটা ঘটনা ঘটল। আরহাম কিছু বলার জন্য তাসনুভার কাছে এসেছিল। সামনে আসতেই তার অবয়ব স্ক্রিনে ভেসে উঠল। নবনীতা তাকে দেখতেই অপ্রস্তুত হয়ে নড়েচড়ে উঠল। আরহাম থামল। গভীর মনোযোগ দিয়ে তাসনুভার হাতে থাকা ফোনটার দিকে দেখে বুঝল ফোনের অপর পাশের মেয়েটা তার স্ত্রী। যার মুখের হাসি আরহাম সামনে আসা মাত্রই মিলিয়ে গেছে। সে নিজেও অপ্রস্তুত হলো খানিকটা। অদ্ভুত বিষয়। এতটা সময় একই ছাদের নিচে থাকার পর হঠাৎই দুজন দুজনের থেকে এত বেশি দূরে সরে এলো যে স্ক্রিনে একজনের মুখ দেখাও অন্যজনের কাছে অস্বস্তির মতো। অস্বস্তিটুকু একপাশে সরিয়ে আরহাম নিজে থেকেই প্রথম মুখ খুলল। কেমন আছো পরি? নবনীতা চোখ নামিয়ে ক্ষীণ স্বরে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো। আর আরশাদ? সে কেমন আছে? এবার কিছুটা অস্থির শোনালো তার কণ্ঠ। মনে হলো আরহামের ভালো থাকার চেয়েও তার কাছে আরশাদের ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সে সংক্ষেপে জবাব দিল, ভালো আছে। তারপরই আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরীর সাথে তার মুলাকাত হবে, অবশ্যই মুলাকাত হবে। তাদের আবার সংসার হবে। কিন্তু এখন না। আগে আরহাম কিছু অসমাপ্ত কাজ শেষ করবে। কিছু প্রায়শ্চিত্ত তার এখনো করা বাকি। ১৯ বছর বয়সের মিষ্টি মুখের মেয়েটি যেই আকুল আবেদন নিয়ে তার কাছে এসেছিল, ওই মেয়েটির আস্থার জায়গাটা এখনো অর্জন করা হয়নি। শীতের রাতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে জমে যাওয়া ছেলেটাকে ইনসাফ দেওয়া বাকি। বাবার বিজনেস পার্টনার কর্তৃক বিশ্বাসঘাতকতায় সর্বশূন্য হয়ে যাওয়া তিনটা কোমল প্রাণকে সবকিছু ফিরিয়ে দেওয়া বাকি। কেরানীগঞ্জে কোনো এক নেতার ছেলের বেপরোয়া হয়ে চালানো গাড়ির নিচে পড়ে পিস্টন হওয়া দরিদ্র বাবার ইনসাফ পাওয়া বাকি। নোংরা রাজনীতির জঞ্জালে জড়িয়ে থাকা ছেলেটার ভালো নেতা হয়ে ওঠা বাকি। বাবার পথ ধরে অনেকটা পথ হাঁটা বাকি। কত কিছুই তো বাকি। আগে সমস্ত হিসেব মিটমাট হোক। তারপর না হয় তাদের সংসার হবে। সে বেরিয়ে গেল বাড়ির মূল ফটক ছাড়িয়ে। আকাশে মেঘ ডাকছে ঘন ঘন। চারদিক থেকে সবকিছু ঘোলাটে দেখাচ্ছে। দূর আকাশে কালো মেঘ জমেছে। সেই কালো ছড়িয়ে পড়েছে ধরণী জুড়ে। গম গম মেঘের আওয়াজ, হঠাৎই শব্দ তুলে বজ্রপাত। অন্ধকারের গহীন ডাক, শোনায় শঙ্কার সুর। পায়ের নিচের মাটি যেন হারায় গভীর গুড়। সাল ২০১৬। চট্টগ্রামে নিজের বাসভবনে কুপিয়ে হত্যা করা হয় সে সময়ের নামকরা ব্যবসায়ী নূর আহমেদকে। নূর আহমেদকে মারার পর তার স্ত্রীকেও নির্মমভাবে খুন করে দুর্বৃত্তরা। তারপর কেটে গেছে ৭টি বছর। নূর আহমেদ হত্যার কোনো বিচার হয়নি। আদালতে এই নিয়ে কোনো মামলা পর্যন্ত দায়ের করা হয়নি। ঘটনা এখানেই শেষ না। তার মৃত্যুর পর তার বিপুল পরিমাণ জায়গা সম্পদ অন্যায়ভাবে হাতিয়ে নেওয়া হলো, দখল করা হলো তার বাড়ি ঘর সবকিছু, ঘরছাড়া হলো নূর আহমেদের ৩ মেয়ে। একজনের বয়স তখন ১৮, অন্যজনের ১২, আর সবচেয়ে ছোট যে ছিল তার বয়স ছিল মাত্র ৬ মাস।
এত বড় হত্যাকাণ্ডের পরেও প্রায় 7 বছর যাবৎ এ নিয়ে কেউ কোনো কথা তুলেনি, তোলার প্রয়োজন বোধ করেনি। কিন্তু হঠাৎই 7 বছর পরে থানায় একটা মামলা দায়ের করা হলো। জালালুর রহমান, শফিক শিকদার, আহসান আহমেদ সহ আরও 6 জনের বিরুদ্ধে একটি দখলদারি আর সম্পদ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। যে ব্যক্তি দায়ের করেছে, তিনি তার পরিচয় অজ্ঞাতই রেখেছে। জালালুর রহমানের কাছে এটার ওয়ার্নিং নোটিশ আসতেই তিনি নড়েচড়ে বসেন। নোটিশে তাকে অতিসত্বর আদালতে যেতে বলা হয়েছে। 7 বছর পর আবারও বিষয়টা আলোচনায় আসবে, জালালুর রহমান সেটা কল্পনাও করেননি। তিনি আদালতে না গিয়ে সোজা মতিঝিলে মহানগর কার্যালয়ে গেলেন। আরহাম তখন চেয়ারে বসে ঝিমুচ্ছিল। জালাল তার মুখোমুখি চেয়ারে বসেই গলা খাকারি দিলেন। আরহাম মাথা তুলল। হাই তুলতে তুলতে সামনে দেখে বলল, কি আঙ্কেল, কিছু বলবেন? জালালুর রহমান ভড়কে গেলেন। তিনি সামনে বসা সত্ত্বেও আরহাম তার সাথে এমন খাপছাড়া আচরণ করছে। অথচ অন্য সময় তিনি সামনে এলেই আরহাম তাকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়াত। আশ্চর্য, সে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? তিনি সেসব নিয়ে ভ্রুক্ষেপ করলেন না। দুহাত কচলে বললেন, তোমার বউ আবার আগের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। সে আমার নামে সম্পদ আত্মসাৎ করার মিথ্যা মামলা দায়ের করেছে। আরহাম রুবিস কিউব মেলাতে মেলাতে ভাবলেশহীন হয়ে বলল, তাতে সমস্যা কি? আপনি তো নির্দোষ। মামলা দায়ের করলেও বা কি? দিন শেষে তো এটাই প্রমাণ হবে যে আপনার কোনো দোষ নেই। পরি যদি নিজের আত্মতুষ্টির জন্য মামলা করেও থাকে, তবে এতে সমস্যা কি? জালালুর রহমান বোকা বনে গেলেন। গোল গোল অবিশ্বাস্য চোখে সামনে দেখে আমতা আমতা করে বললেন, না মানে এখন এসবের কি দরকার? কত বছর আগের ঘটনা। নবনীতা ভাবছে আমি তাদের সম্পদ দখল করেছি। এমন কিছুই না। তার বাবাই ব্যবসায় লস খেয়ে আমার কাছে এগুলো বেচে দিয়েছিল। তার জবাব শুনেই আরহাম খানিকটা শব্দ করে হাসল। ঠান্ডা গলায় বলল, কোনো সমস্যা নেই। আপনার কাছে তাহলে জমি জমার কাগজ আছে নিশ্চয়ই। রেজিস্ট্রি পেপার আছে। আপনি আদালতে গিয়ে সেসব দেখান। তাহলেই তো হলো। পরীর ভুল সেখানেই ভেঙে যাবে। জালাল আবারও একটু নড়েচড়ে বসলেন। তাকে অস্থির দেখাচ্ছে ভীষণ। তিনি আনমনে একটা ঢোক গিললেন। গলার কাছাকাছি পাঞ্জাবির বোতামটা খুলে একটু শান্তিতে নিঃশ্বাস নিয়ে বললেন, নূর সাহেবের সাথে আমার সেরকম কাগজপত্রের সম্পর্ক ছিল না। আমরা যথেষ্ট আন্তরিক ছিলাম। জায়গা কেনার পরেও সেরকম ভাবে কাগজপত্র করা হয়নি। তিনি থামলেন। আর চোখে আরহামের মতিগতি বোঝার চেষ্টা করলেন। আরহাম হঠাৎই শব্দ করে হেসে ফেলল। মাথার নিচে একটা হাত রেখে কিছুটা বিদ্রূপ করে বলল, আপনি এতখানি জায়গা কিনেছেন, অথচ দলিল করেননি। এত বিশ্বাস তো আজকাল আপন ভাইদের মধ্যেও দেখা যায় না। আপনি দলিল ছাড়াই এত কিছু কিনেছেন। দুঃখিত। এই কথা বিশ্বাস করতে পারছি না আমি। জালাল হতভম্ব হয়ে তার দিকে তাকালো। তার মাথায় বাজ পড়ার মতো শব্দ হচ্ছে। মনে হচ্ছে বিরাট বড় আকাশের একটা টুকরো তার মাথায় এসে আছড়ে পড়েছে। আরহাম তাকে এমন স্পষ্টভাবে অপমান করছে। এমন ছেলে তো সে ছিল না আগে। সে তো কখনোই জালালের সাথে এমন আচরণ করত না। আজকাল সে বড্ড খেয়াল খুশি করছে। তার যা ভালো লাগছে তাই করছে। প্রভাবশালী, বিত্তবান লোকেরা তার কাছে নানান সমস্যা নিয়ে আসলেও সে তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না। অথচ খেটে খাওয়া কুলি মুজুর শ্রেণীর লোকেরা ইদানিং তার কাছে বড্ড পাত্তা পাচ্ছে। সে তাদের সমস্যা শুনছে, বোঝার চেষ্টা করছে। আরও অবাক করা বিষয়, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। জালালুর রহমান তার এই ইতিবাচক পরিবর্তন দেখলেই চোখ কচলান। বাবার প্রেতাত্মা ভর করেছি নাকি এই ছেলের কাঁধে? তিনি সহসা উঠে দাঁড়ালেন। থমথমে অন্ধকার মুখে বললেন, আমি আজ আসি। পরে কোনোদিন আবার আসব। যতটা শান্তশিষ্টভাবে তিনি ভেতরে এসেছিলেন, কথাটা বলার পর তার চেয়ে দ্বিগুণ গতিতে তিনি বেরিয়ে গেলেন। আরহাম তির্যক চোখে তার প্রস্থান দেখল। তিনি যেতেই দাঁত কিরমির করে বলল, শালা চোর, বাটপার, অন্যের জায়গা মেরে খাস, আবার নিজের বাটপাড়ির সাফাই দিস। যা সর। আদালত থেকে একটা রায় বেরিয়েছে, যেখানে নূর আহমেদের সমস্ত সম্পত্তি নিয়ে একটা লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে এতদিন যাবৎ তার সমস্ত সম্পত্তি অবৈধ দখলদারিতে ছিল।
সেই সম্পদের আইনত মালিক নূর আহমেদ নিজে। তার মৃত্যুর পর আপনা আপনি সেই সম্পদ তার উত্তরাধিকারীরা পাবে। সেই বিবৃতি নোটিশ আকারে নারায়ণগঞ্জ পৌঁছালো আরও 2 দিন পরে। সবার আগে সেটা হাতে পেয়েছে নূর আহমেদের জ্যেষ্ঠ কন্যা নবনীতা নূর। দরজা খুলে একটা মাঝবয়সী লোককে সামনে দেখতেই সে সামান্য বিচলিত হলো। নমনীয় হয়ে জানতে চাইল, আপনার কি কিছু চাই? লোকটা ব্যস্ত হয়ে জবাব দেয়, কোর্ট থেকে নোটিশ এসেছে। সামনের সপ্তাহে একবার আদালত যেতে হবে আপনাকে। গিয়ে কিছু কাগজে সই করতে হবে। সে চমকায়। আশ্চর্য হয়ে বলে, কোর্ট নোটিশ? আমাকে নিয়ে? আমি আবার কি করলাম? অত কিছু জানি না। পরলেই বুঝবেন। লোকটা আর অপেক্ষা করল না। তার থেকে একটা সই নিয়ে মিনিটের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেল। নবনীতা তখনও বিস্ময় চারপাশ দেখে যাচ্ছিল। তাকে কেন কোর্ট থেকে নোটিশ পাঠাবে? সে এমন কি করেছে? কিছুই তো করেনি সে। দরজা বন্ধ করে বসার ঘর পর্যন্ত আসতে আসতে পুরোটা সময় সে শুধু ভেবে গেল কি এমন থাকতে পারে এই নোটিশে। আবার কোন ঝড় চলে এসেছে তার জীবন তলপাড় করে দিতে। সে ভয় ভয় খাম থেকে নোটিশটা বের করল। কাগজটা খুলে কয়েক লাইন পড়তেই আচমকা তার চোখ স্থির হলো, শিরদাঁড়া দিয়ে একটা শান্ত ধারা নেমে এলো, মনে হলো সেই পুরোপুরি জমে গেছে, নড়ার শক্তিটুকুও তার মাঝে অবশিষ্ট নেই। সেই 2 হাতে নোটিশটা চেপে ধরল। বড় বড় অবিশ্বাস্য চোখে খুঁটিয়ে খুঁটিয়ে সেটা পড়ল। একবার, দুইবার, তিনবার, অগণিতবার। তার হাত অল্প কাঁপছে, গলার কাছে সবকিছু দলা পাকাচ্ছে। চোখ দুটো পানিতে টইটম্বুর। মন চাইছে চিৎকার করতে, অথচ গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। সে নিজেকে সামলায়। বড় বড় শ্বাস টেনে সোফায় গিয়ে বসে। একটু পরেই গলা ছেড়ে চিৎকার করে, সুভি, মামি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এখানে এসো। মিসেস কোকেয়া হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে বের হলেন। শুভ্রা বারান্দা থেকে দৌড়ে বসার ঘরে এলো। আপাইয়ের মুখ দেখে সে ভড়কে গেল। ঠোঁটে হাসি, অথচ চোখেও শোক। এটা আবার কেমন অনুভূতি? সে ঘরে আসতেই নবনীতা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কান্নার মাঝেই কোনোরকমে নাক টেনে বলল, সুভি, আমরা আমাদের বাড়ি ফিরে পেয়েছি সুভি। সে তাকে ছাড়ল। হাতে থাকা কাগজটা শুভ্রার সম্মুখে মেলে ধরে বলল, এই দেখ, কোর্ট থেকে নোটিশ এসেছে। আগামী মাসেই চাইলে আমরা সব ঝামেলা মিটিয়ে আমাদের বাড়িতে যেতে পারবো। আমার বিশ্বাস হচ্ছে না সুভি, সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। এত বছর পর আমরা এসব পেলাম কি করে? আমি তো কোনো মামলাও করিনি। শুভ্রা আহাম্মকের মতো তার কথা শুনে। আপাইয়ের উন্মাদনা দেখে তার নিজের আর কোনো প্রতিক্রিয়া আসছে না। আপাইয়ের চোখ দুটো পানিতে চিকচিক করছে। সে খুশি, ভীষণ খুশি। কোর্ট নোটিশটা বুকের সাথে জড়িয়ে ধরেই সে আরেক দফা হাসল। হাসতে হাসতেই বলল, বাবা, আমরা আমাদের ঘর ফিরে পেয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। একদমই বিশ্বাস হচ্ছে না। আমি শেখ আজিজ হোসেন, মহানগর ০৪ আসনের বর্তমান সংসদ সদস্য। আমি রাজনীতি বুঝি না। ব্যবসার অঙ্গন থেকে আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসার জোরে। আমি ক্ষমতায় থাকার চেয়েও মানুষের মনে থাকতে বেশি পছন্দ করি। জনগণ আমার প্রাণ। জনগণ আছে বলেই শেখ আজিজ আছে। আমি যতদিন থাকব, ততদিন আমার আসনের কেউ না খেয়ে থাকবে না। তার জন্য যদি আমার নিজের পকেট থেকে টাকা খরচা করতে হয়, তবে তাই হবে। আমি মানুষকে ভালোবাসি। রমনার ফাঁকা বেঞ্চিতে যেই বাচ্চাটা ঘুমায়, আমি তাকে ভালোবাসি। মা বাবাহীন যেই এতিম বাচ্চাটার যাওয়ার কোনো জায়গা নেই, আমি তাকে ভালোবাসি। আমি কোনো নেতা নই, আমি সবার বন্ধু। আমি আপনাদের ভালোবাসি। মুঠোফোনের স্ক্রিনে ভিডিও ক্লিপটি হাই ভলিউমে চলছে। একবার, দুইবার না, অসংখ্যবার। অনেক বছর আগে মূল্যধারার কোনো একটা সংবাদ মাধ্যমে এমনই একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল। সাথে যুক্ত করা হয়েছিল একটা সুন্দর ভিডিও ক্লিপ। ছেলেটা ভেজা চোখে বারবার ভিডিওটা দেখে। কখনো বা কম্পিত হাতে স্ক্রিনে ভাসতে থাকা মুখটা ছুঁয়ে দেয়। এই স্নিগ্ধ চেহারার লোকটা তার বাবা, যাকে সে খুব বেশি ভালোবাসে। বাবা বেঁচে নেই, কিন্তু তার স্মৃতিগুলো তো তার সাথেই আছে। আরহাম ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। সে কি পারবে বাবার মতো ভালো নেতা হতে? সাধারণ মানুষদের কষ্টে যেই গুটিকয়েক মানুষের ভেতরে যন্ত্রণা অনুভব হয়, সে কি তাদের মধ্যে একজন হয়ে উঠতে পারবে?
সে কি পারবে তার বাবার আদর্শকে ধারণ করতে? পরীর প্রিয়তম হয়ে পরীর মতো স্বচ্ছ হৃদয়ের অধিকারী হওয়া কি তার পক্ষে সম্ভব? সেই বুক ভরে নিঃশ্বাস নিল। নিজ থেকেই জবাব দিল সে পারবে, তাকে পারতেই হবে। পুরো সিস্টেম, পুরো প্রোটোকলের বিরোধিতা করে সে বাবার পদচিহ্ন অনুসরণ করবে। সাহানা সেদিন যেমন করে তাকে ভালো বলেছিল, একসময় গোটা আসনের মানুষ তাকে ভালো বলবে। তার মুঠোফোনে একটা ফোন এলো। দুইবার রিং হতেই সে ব্যস্ত হাতে সেটা রিসিভ করল। ইন্সপেক্টর ইয়াসিন হরবর করে বললেন, স্যার, আবির আর দীপ তো বাড়ি ছেড়ে পালিয়েছে। সে শুনল। শুনেই শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আলমারির দিকে দেখতে দেখতে গম্ভীর হয়ে জবাব দিল, শহরের মেইন পয়েন্টগুলোতে চেকপোস্ট বসাও। বেশি দূর যায়নি এখনো। ইমিডিয়েটলি চেকপোস্ট বসানোর ব্যবস্থা করো। ফোন রেখেই সে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারির দরজা খুলতেই ভেতরের সবগুলো তাক দৃশ্যমান হলো। সে হাত বাড়িয়ে রিভলভারটা হাতে নেয়। স্থির চোখে কয়েক পল সেটা দেখে। ম্যাগাজিনে 6টা বুলেট আছে। আরহাম বড় করে একটা শ্বাস টেনে আলমারির দরজা বন্ধ করে। অতি সাবধানতার সাথে পিস্তলটা কোমরের দিকে গুজে নেয়। এই ম্যাগাজিন আজ সে খালি করবে। নিলয়ের মৃত্যুর মতন ভয়াবহ বিষয়টির পরেও আবির কিংবা দীপ কেউই দমল না। তাদের কোনো শাস্তি হয়নি, কোনো বিচার হয়নি। আরহাম ভাই বলেছেন এটা স্বাভাবিক মৃত্যু। কেউ কোনো রকম তদন্ত পর্যন্ত করেনি। সবকিছু এত সহজে ধামাচাপা দেওয়া হয়েছে যে আবির শাস্তি ভোগ করার মতো কিংবা নিজের অপরাধ উপলব্ধি করার মতো সময়টুকুও পেল না। নিলয়ের মৃত্যুর পরেও সে তার উচ্ছৃঙ্খল আচরণ থেকে সরে আসেনি। উল্টো লাই পেয়ে যা খুশি তাই করে যাচ্ছে। তার নামে অসংখ্য অভিযোগ। সে নেশা করে, মেয়েদের সাথে অসভ্যতা করে, ভার্সিটির জুনিয়রদের কোনো কারণ ছাড়াই মারধর করে। এমনকি তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত উঠে এসেছে। এত কিছুর পরেও আবিরের নামে কোনো মামলা করা সম্ভব হয়নি। তার বাবা প্রভাবশালী মানুষ। আগে থেকেই টাকা খাইয়ে সবাইকে শান্ত করে রেখেছেন। তবে শেষ পর্যন্ত টাকার গরম দেখিয়ে আলাউদ্দিন সাহেব টিকতে পারেননি। আবির আর তার সবচেয়ে কাছের বন্ধু দীপের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে আদালত থেকে তাদের এরেস্ট ওয়ারেন্ট তথা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর কানে যেতেই আবির আর দীপ বাড়ি ছাড়া হলো। আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে বাঁচতে পারলেই হলো, তারপর বাকিটা তার বাবা সামলে নিবে। শহর থেকে বের হওয়ার চেষ্টা করতেই দুজন টের পেল শহরের পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো। এই মুহূর্তে শহর ছাড়া অসম্ভব। মুখ দিয়ে একটা অশ্রাব্য গালি বের করে আবির গাড়ি ঘোরায়। সে সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে দিয়ে না গিয়ে অন্য কোনো গ্রামের রাস্তা দিয়ে শহর ছাড়বে। তাদের গাড়িটা হাইওয়ে থেকে একটু দূরে সরতেই আচমকা সাইরেনের শব্দে দুজন আঁতকে উঠল। রিয়ার ভিউ মিররে এক নজর দেখেই আবির শক্ত করে স্টিয়ারিং চেপে ধরল। পুলিশ টের পেয়ে গেছে। তাদের গাড়ি ঘোরাতে হবে। আবির গাড়ি ঘোরানোর পরেই বুঝে গেল তার পক্ষে আদৌ পালানো সম্ভব না। পুলিশের গাড়ি সব দিক থেকে তাদের ঘিরে ফেলেছে। সে কপালের ঘাম মুছে আলাউদ্দিন সাহেবকে ফোন দেওয়ার চেষ্টা করল। সম্ভব না, সে আপাতত নেটওয়ার্কের বাইরে। সামনে পুলিশের গাড়ি থেকে একে একে সব পুলিশ অফিসার নেমে তার গাড়ির দিকে এগিয়ে আসছে। আর কোনো উপায়ান্তর না দেখে দুজন দ্রুত গাড়ি থেকে বের হলো। হাতের রিভলভারটা পুলিশের দিকে তাক করেই আবির অস্পষ্ট গলায় বলল, কত টাকা লাগবে তোমার? বাবাকে বলো। বাবা দিয়ে দিবে। তবুও এসব বন্ধ করো। ইয়াসিন নিজেও বন্দুক তাক করল আবিরের কপাল বরাবর। গম্ভীর হয়ে বলল, তোমার বাবাকে বলবে যা বলার আদালতে বলতে। এখন কিছুই করার নেই। এরেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তোমার নামে। তুমি কোনোভাবেই নিজের গ্রেপ্তার হওয়া এড়াতে পারবে না। আবিরের ধৈর্যচ্যুতি ঘটল। দাঁতে দাঁত চেপে সে গালি দিল, কুত্তার বাচ্চা সব। টাকা আরো বেশি লাগবে সেটা সহজ করে বল না। এত ঘুরাচ্ছিস কেন? দীপ ধীর পায়ে তার কাজটা এগিয়ে যায়। কণ্ঠ খাদে নামিয়ে বলে, আবির, আই গেস আমাদের পালিয়ে যাওয়াই বেটার অপশন। এরা আমাদের ছেড়ে দিবে বলে মনে হচ্ছে না। আবির তির্যক চোখে এপাশ ওইপাশ দেখে। এখন শুধু ডানদিকের ওই বড় জঙ্গলের মতো জায়গাটা ছাড়া তার পালানোর আর কোনো জায়গা নেই। তার মাথায় একটা বুদ্ধি এলো। একেবারে সামনের দিকে দাঁড়িয়ে থাকা হাবিলদারের পায়ে পর পর দুটো গুলি করে সে জঙ্গলের দিকে ছুট লাগালো।
তার পিছু পিছু ছুটে গেল দীপ। ইয়াসিন তবদা খেল আশ্চর্য হয়ে ঘটনা বোঝার চেষ্টা করল। হাবিলদার ছেলেটা ইতোমধ্যেই মাটিতে লুটিয়ে পড়েছে। তার পা থেকে অনবরত রক্ত বের হচ্ছে। কয়েকজন তার পাশে বসে তার পা বেঁধে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছে। ইয়াসিন আর সেদিকে তাকালো না। হাতে থাকা বন্দুকটা একনজর দেখেই সে জঙ্গলের দিকে দৌড়ে গেল। আবিরের বাবার চেয়েও প্রভাবশালী মানুষ তার বিরুদ্ধে কেস করেছে। ইয়াসিন অবশ্যই তার কথা শুনতে বাধ্য। সে নিজেও অনুভব করে যে আবিরের একটা শাস্তি হওয়া প্রয়োজন। তারা দুজন গায়ের সর্বশক্তি দিয়ে ছুটছিল। পেছনে থেকে ইয়াসিন তাদের সতর্ক করল, থামো তোমরা, নয়তো আমি তোমাদের শুট করব। তার কথা শেষ না হতেই হঠাৎ ঘন জঙ্গলের ভেতর দিয়ে পাখি শিকার করার মতো বন্দুক চালানোর বিকট শব্দ হলো। একবার, দুইবার না, পর পর 6 বার। ইয়াসিন থেমে গেল। তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল পুরোপুরি। সে দেখল আবির আর দীপ দুজনই মাটিতে লুটিয়ে পড়েছে। একাধিক গুলিতে তাদের শরীরের জায়গায় জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান থেকে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। একটা গুলি আবিরের কপালে লেগেছে। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। মুখটা অল্প হা হয়ে আছে, চোখ দুটো খোলা। ইয়াসিন আর সেদিকে তাকালো না। বোঝাই যাচ্ছে স্পষ্ট ডেড। আর দেখে লাভ নেই। দীপ তখনও ছটফট করছিল। একটা গুলি তার কাঁধে লেগেছে, একটা পেটে, আর একটা হাঁটুতে। ইয়াসিন কম্পিত পায়ে তার দিকে এগিয়ে যায়। তার তরপাতে থাকা শরীরটা দেখে ইয়াসিনের মনে হলো এমনভাবে বেঁচে থাকার চেয়ে এক্ষুনি মরে যাওয়া ভালো। সেই হিসেবে আবির ভাগ্যবান। ইয়াসিন বড় বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। ডান হাতে চেপে রাখা রিভলভারটা সামনে তুলে ঠান্ডা হাতে সেটার ম্যাগাজিন বের করল। সে যা ভেবেছিল তাই। ম্যাগাজিন একদম ফুল। একটা গুলিও এখান থেকে বের হয়নি। চকিতে পেছনে ঘুরে সে দেখার চেষ্টা করে এই জঙ্গলের ভেতর এমন সাই সাই গুলি চালালো কে। চারদিক একদম ফাঁকা। শুনশান নীরবতায় ঢাকা পড়েছে গোটা জঙ্গল। কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মহুয়া গাছের মাঝামাঝি ডালে একটা প্যাঁচা বসে আছে। এছাড়া ইয়াসিন ব্যতীত আরও কোনো জন্মানবের অস্তিত্ব নেই এখানে। অদূরেই একটা অশ্বত্থ গাছ। বয়স 100 বছরেরও বেশি। কার্যসিদ্ধির পরেই কালো কাপড় মুখে পেঁচানো যুবকটি একেবারে নিঃশব্দে গাছটার পেছনে গিয়ে দাঁড়ায়। হাতে থাকা কালো রঙের পিস্তলে বর্তমানে কোনো বুলেট অবশিষ্ট নেই। সে হাসল, অকারণেই হাসল। দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। একটা কেস আদালতে উঠবে। তারপর মাসের পর মাস রায়ের ডেট পেছানো হবে। এভাবেই সবকিছু বছরের পর বছর চলতে থাকবে। এত ধৈর্য তার নেই। যে অপরাধ করেছে, সে সাথে সাথে শাস্তি পাবে। বছরের পর বছর আদালতে কেস ঝুলিয়ে রেখে একটা সময় পর অপরাধীদের মুক্তি দেওয়ার মতন ঘটনা যে দেশে অহরহ ঘটছে, সে দেশে অন্তত আদালতের বিচারের অপেক্ষায় এমন খুনিদের মুক্ত বাতাসে ছেড়ে রাখার কোনো মানেই হয় না। তারা বিষাক্ত, বিষের চেয়েও বিষাক্ত। এরা ভয়ঙ্কর, বন্য ক্ষুধার্ত পশুদের চেয়েও ভয়ঙ্কর। লাশবাহী ফ্রিজিং কার থেকে স্ট্রেচারে করে রক্তমাখা নিথর শরীরটা বের করে আনতেই নিপা আক্তার এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লেন। তার সমস্ত শরীর হুট করেই জোর হারিয়ে ফেলল। তার মনে হচ্ছে তিনি একটা মৃত লাশ, যার কথা বলার কিংবা কিছু করা ক্ষমতা নেই। আবিরের লাশ রাখা হলো বাড়ির মূল দরজার একটু সামনে। মুখের উপরে থাকা সাদা কাপড়টা তোলার পর যখন তার মুখ দৃশ্যমান হলো, তখন নিপা এক হাত মুখে চেপে আর্তনাদ করে উঠলেন। এই ছেলেটা তার সন্তান, তার কলিজার টুকরা। আবিরের আর নিপার দূরত্ব কয়েক হাতের মতো। নিষ্প্রাণ চোখে নিপা তার সমস্ত শরীর দেখে। কপালের কাছে সেই বিশাল ক্ষত দেখতেই তিনি পুনরায় হাউমাউ করে উঠলেন। বুলেটটা মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়েছে। কতটা কষ্ট পেয়েছে ছেলেটা। নিপা আক্তার উঠে দাঁড়িয়ে উন্মাদের মতন ছুটে গেলেন। আবিরের নিষ্প্রাণ বক্ষে মাথা ঠেকাতেই তিনি হু হু করে কেঁদে উঠলেন। আব্বু, তুমি আমার জান। কথা বলো আব্বু। একবার আম্মুর দিকে তাকাও। আলাউদ্দিন আহমেদ নীরবে দুজনকে দেখলেন। তার দুই হাত বগলদাবা করা, চোখ দুটো আর্দ্র। ক্ষণিক বাদেই এক হাতে চোখ মুছলেন তিনি। জালালুর রহমান আর শফিক শিকদারের গাড়ি এই মাত্র তার বাড়ির সামনে এসে পৌঁছেছে। জালাল গাড়ি থেকে নেমেই সম্মুখ গতিতে তার দিকে এগিয়ে গেলেন।
একবার আবিরের মরদেহ দেখে পরমুহূর্তেই আবার চোখ সরিয়ে নিলেন। একটা হাত কোনো রকমে আলাউদ্দিন আহমেদের কাঁধে রেখে ইশারায় তাকে সান্ত্বনা দিলেন। তবুও কি এতে সন্তান হারানোর কষ্ট লাঘব হয়? আলাউদ্দিন সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন। এত কিছুর পরেও ছেলেটার শেষ রক্ষা হয়নি। সেখানে কিছুক্ষণ থাকার পরেই শফিক শিকদার আর জালালুর রহমান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলেন। জালাল বেশ শান্ত, অথচ শফিককে দেখাচ্ছে ভীষণ অস্থির। চোখে মুখে সেই অস্থিরতা ধরে রেখেই তিনি জানতে চাইলেন, ঘটনা কি বলতো? আলাউদ্দিনের ছেলে জানার পরেও পুলিশ এমন অবলীলায় ছেলেটাকে মেরে ফেলল কি করে? পুলিশকে তো আলাউদ্দিন আগেই বলেছিল তাকে যেন কিছু না করে। জালালুর রহমান ব্যাক সিটে হেলান দিলেন। তাকে কিছুটা ভাবুক মনে হচ্ছে। এক হাতে মাথা চুলকে তিনি গম্ভীর মুখ করে বললেন, সেই উত্তর তো ইয়াসিনই দিতে পারবে। কিন্তু ঘটনাগুলো যেভাবে চক্রাকারে ঘটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এর পেছনে প্রভাবশালী কারোরই হাত আছে, যার ক্ষমতা আলাউদ্দিনের থেকেও বেশি। শফিক কপাল কুঁচকান। কি মনে হয়, কে হতে পারে সে? জানি না। তবে একজনকে সন্দেহ হচ্ছে। বেশ কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে। বাকিটা ইয়াসিনই পরিষ্কার করবে। তোমার কি মনে হয়, ইয়াসিন নিজ থেকে কিছু বলবে? জালালুর রহমান কুটিল হাসলেন। এক হাত হাঁটুতে ভর দিয়ে সামান্য সামনে ঝুঁকে বললেন, বলতে বাধ্য। এমন পরিস্থিতিতে তাকে রাখবো যে তাকে অবশ্যই বলতে হবে এই সব কিছুর পেছনে মূল হোতাকে। কমিউনিস্ট পার্টি, বাম রাজনীতি। খুবই পরিচিত কিছু শব্দ। বাম রাজনীতির মূল লক্ষ্য কি? সমাজে সাম্য প্রতিষ্ঠা করা, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা, মজদুর আর কৃষকদের অধিকার নিয়ে কাজ করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। আপাতদৃষ্টিতে শুনতে ভীষণ শ্রুতিমধুর মনে হয়। কিন্তু ভেতরে পরখ করলে আদতেও বাম রাজনীতি অতটা স্বচ্ছ, সরল বলে মনে হবে না। বাম রাজনীতির একটা লক্ষ্য সমাজে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা। অর্থাৎ রাষ্ট্রের শাসন ব্যবস্থায় স্রেফ সংসদীয় রীতিনীতি থাকবে, কিন্তু কোনো ধর্মের বালাই থাকবে না। অর্থাৎ ধর্মীয় অনুশাসনের প্রভাবমুক্ত রাষ্ট্রীয় নীতিমালা বাস্তবায়নের এজেন্ডা নিয়েই বাম রাজনীতি কাজ করে। আরহামের মনে হয় এরা আসলে সাম্য নিয়ে না, বরং নাস্তিকতা প্রমোট করা নিয়েই কাজ করে। এদের যাবতীয় সব সমস্যা এরা টেনে ধর্ম পর্যন্ত নিয়ে যায়। কথা শুনলে মনে হবে, ধর্মই জগতের সব সমস্যার মূল। একমাত্র ধর্মের অনুশাসন থেকে মুক্তি পেলেই সমাজের তরতর করে উন্নতি হবে। অন্যথায় সমাজ রসাতলে যাবে। সেদিন পল্টনে একটা মিটিং বসেছিল। সেখানে অন্যান্য দলের সাথে কমিউনিস্ট পার্টির মেম্বাররাও ছিল। কথায় কথায় তাদের একজনের সাথে তর্ক বেঁধে গেল আরহামের। তার নাম সজীব খন্দকার। তর্কের এক পর্যায়ে আরহাম মিটিং ছেড়ে বেরিয়ে গেল। এসব নাস্তিকদের ভংচং কথা তার অসহ্য লাগে। ঘুরে ফিরে এরা সব দোষ ধর্মকে দিতে পারলেই যেন বাঁচে। এসব সুশীলদের সাথে তার আবার যায় না খুব একটা। সজীবের সাথে পরে আরেক মিটিংয়েও তার দেখা হয়েছিল। বরাবরের মতো সেদিনও দুজনের কথা কাটাকাটি হলো। রাগের এক পর্যায়ে আরহাম ফুঁচতে ফুঁচতে বলল, এই নাস্তিকগুলোকে দেশে রাখাই উচিত না। পুরো দেশটাকে ধ্বংস করছে এরা। যত সব ফালতু। আরহাম রাজনৈতিকভাবে দূরদর্শী না। সেদিন সে আরও একবার প্রমাণ করল রাজনীতিতে সে খুব বেশি অজ্ঞ। যদি পারিপার্শ্বিক অবস্থা বুঝত, তবে কখনোই সে মিডিয়ার সামনে এমন কথা বলতো না। সে বিরক্ত হয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যেতেই জালালুর রহমান একপেশে হাসলেন। বেচারা কোনো কিছু বোঝার আগেই ফেঁসে গেল। এই এক কথা তাকে কতদূর নিয়ে যাবে, আরহাম টেরও পাবে না। তিনি আয়েশ করে চায়ের কাপে চুমুক দিলেন। আরেকটা ঝামেলা বাঁধানোর সময় এসে গেছে। আরহামকে নিয়ে তার আর কোনো প্রত্যাশা নেই। যেই আশায় তিনি এতদিন আরহামকে সাহায্য করছিলেন, সেই আশায় ওই ছেলে জল ঢেলে দিয়েছে। আজকাল সে জালালের মতামতের তোয়াক্কা করে না। সে চলে নিজের খেয়ালখুশি মতো। নূর আহমেদের সম্পদ দখলদারির যেই মামলা আদালতে করা হয়েছিল, সেটাও সেই করেছে। দেরিতে হলেও জালাল এই খবর জানতে পেরেছে। আবিরকে মারার পেছনেও কোনো না কোনো ভাবে আরহামের হাত আছে। এটাও তিনি নিশ্চিত। না, তাকে আর ভরসা করা যাচ্ছে না। এভাবে চুপ করে বসে থাকলে এক সময় সে জালালের উপর থাবা বসাবে। ক্ষমতায় সে জালালের চেয়ে অনেকখানি এগিয়ে আছে। তাকে ক্ষমতাচ্যুত করাই এই মুহূর্তে জালালুর রহমানের মূল লক্ষ্য।
তার হাতে ক্ষমতা, আর যাই হোক, জালালের জন্য সুখকর কিছু না। জালাল আর চোখে সজীব খন্দকারের নিরুদ্বেগ মুখখানা দেখেন। বলির পাঠা সে পেয়ে গেছে। এবার শুধু সময় মতো জবাই করার পালা। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স বাই গ্রিফিথস। নবনীতা গত মাস থেকে রোজ একটু একটু পড়তে শুরু করেছে বইটা। অর্ধেক সে বুঝতে পারে, বাকি অর্ধেক মাথার উপর দিয়ে যায়। তবুও কিছুটা আয়ত্ত হয়েছে এতদিনে। তার ব্যবসার অবস্থা ভালোই। উন্নতি হয়েছে, তবে খুব বেশি না। চাকরির বেতন 1000 টাকা বেড়েছে, এটা খুবই খুশির সংবাদ। আরও একটা খুশির সংবাদ, চিত্রা আজ ক্লাস টেস্টে 10-এ 10 পেয়েছে। নবনীতার জন্য এটা কোনো চারটিখানি কথা না। তার ছোট্ট বোনটা পড়াশোনা করছে, ক্লাসের পরীক্ষায় ফুল নম্বর পাচ্ছে, এটা তার জন্য গর্বের বিষয়। সে আজ ভীষণ খুশি। দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে। নবনীতা মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে বইয়ের দিকে ঝুঁকে থেকে শুভ্রাকে ডাকল, শুভি। দরজাটা খোল। দেখ কে এসেছে। নাম জিজ্ঞেস করে তারপর খুলবি। সে পুনরায় পড়ায় মন দিল। দরজার খোলার শব্দ কানে এসেছে মিনিট 5 আগে। এখন আবার সব নীরব। নবনীতার খটকা লাগল। বইয়ের পাতায় চোখ এঁটেই সে জানতে চাইল, কে এসেছে রে শুভি। দরজায় কেউ একজন এসে দাঁড়িয়েছে। নবনীতা না দেখেই ব্যাপারটা টের পেয়েছে। টের পেতেই সে সঙ্গে সঙ্গে মাথা তুলে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখতেই চোখ জোড়া আপনা আপনি বড় হলো তার। সহসা হাতে থাকা বইটা সশব্দে বন্ধ করে উঠে দাঁড়ালো সে। বিস্ময় জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, আপনি? আরহাম নিঃশব্দে ঘরের ভেতর এসে দাঁড়ালো। নবনীতা একবার তাকে দেখল, একবার তার কোলে থাকা বাচ্চাটাকে দেখল। তার মন চাইছে ছুটে গিয়ে তাকে কোলে নিতে। অথচ সে তার জায়গা থেকে একটু নড়ল পর্যন্ত না। দুই হাতে শাড়ির দুই পাশ খামচে ধরে সে ঠায় দাঁড়িয়ে থাকল। চোখ ভরে দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে। দূরত্বটা প্রথমে আরহামই কমালো। কয়েক কদম এগিয়ে এসে স্মিত হেসে বলল, কেমন আছো পরি? বহুদিনের বিরহ। সম্পর্ক এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে দুজনকে তাদের কথোপকথন শুরু করতে হয় কুশলাদি বিনিময় করার মাধ্যমে। অথচ একটা সময় তো তারা দুজন নিজেদের চোখ দেখেই সব বুঝে যেত। নবনীতা মলিন মুখে সামান্য হাসি ফোটাল। মাথা নামিয়ে বলল, জি ভালো আছি। আরহাম গভীর চোখে তাকে আগাগোড়া পরখ করল। শেষে তার একেবারে কাছাকাছি এসে বলল, তোমার ছেলেকে নিয়ে এসেছি সাথে। কোলে নিবে না? আরো বেশি মেঝের দিকে মাথা ঝুঁকালো নবনীতা। একেবারে ক্ষীণ গলায় জবাব দিল, যদি আপনি দেন, তবে অবশ্যই নিব। এই নাও, দিলাম। সে চোখ তুলে নিমিষেই ছো মেরে একটানে তাকে নিজের কাছে আনে। গোলগাল ফর্সা মুখটাতে অজস্র চুমু খেয়ে জড়ানো কণ্ঠে বলে, কেমন আছো বাবা? মায়ের কথা মনে পড়েছে তোমার? আরশাদ তাকে কয়েক পল দেখল। তারপরই আবার পেছনে ঘুরে আরহামের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে নবনীতার কোল থেকে তার কোলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে করতে বলল, বাবার কাছে যাব। নবনীতা আশ্চর্য হল। যতখানি আশ্চর্য হলে মানুষের মুখ হা হয়ে যায়, ঠিক ততখানি আশ্চর্য। সে বোকা বোকা হয়ে বলল, আপনার কাছে যেতে চাইছে? এত ভালোবাসে আপনাকে? আরহাম মুচকি হাসল। আরশাদকে নিজের কোলে নিয়ে মাথা চুলকে বলল, বাসে বোধ হয়। কেন, তুমি কি এটা দেখে কষ্ট পাচ্ছ? নবনীতা দুই হাত বগল দাবা করল। মুখ ফুলিয়ে অন্য পাশ ফিরে বলল, জি অবশ্যই কষ্ট পাচ্ছি। তাকে আমি কত আদর করে, বুকে চেপে ঘুম পাড়িয়েছি। সে এখন বাবা বাবা করছে। আমার কষ্ট হচ্ছে। কেউ আমাকে ভালোবাসে না। শেষ বাক্য কি এমন ছিল আরহাম জানে না, শুনতাই সে চোখ তুলে তার দিকে তাকালো। তার মুখের হাসি আচমকাই আরো চওড়া হয়েছে। শেষ কথাটা কি পরি তাকে ঠেস দিয়ে বলল। এই ঠেস আরহামের পছন্দ হয়েছে। দুই চোখ শুরু করে সে জানতে চায়, তবে কি তুমি চাও তোমাকে আমরা ভালোবাসি? নবনীতা থতমত খেয়ে বলল, জি না। এমন কিছু চাই না। সে গিয়ে খাটে বসল। আরহাম আরশাদকে কোল থেকে নামাতেই সে বসার ঘরের দিকে ছুটে গেল। নবনীতা চোখ নামিয়ে নিজের পা দেখতে দেখতে কপট রাগ দেখিয়ে বলল, কেন এসেছেন আপনি? কি চাই আবার? তোমাকে চাই। অকপটে জবাব দিল আরহাম। নবনীতা মাথা তুলল না। কেবল দুই হাতে চাদরটা মুঠ করে ধরল। সেই প্রথম প্রথম ভালো লাগার যেই অনুভূতি,
আজ অনেকগুলো দিন পর তার সেই একই অনুভূতি হচ্ছে। সে ঠোঁট চেপে উত্তর দিল, আমাকে চাওয়ার কিছু নাই। আরহাম হাসি মুখে এগিয়ে গেল। নবনীতার সামনে হাঁটু গেড়ে বসে একবার মুখটা দেখার চেষ্টা করল। নবনীতার মনে হলো লজ্জায়, সংকোচে তার সমস্ত শরীর ভেঙে আসছে। তার হাঁটুর উপর থাকা হাত দুইটা চেপে ধরেই আরহাম নিচু স্বরে বলল, শুভ বিবাহ বার্ষিকী পড়ি। তোমার জন্য বিবাহিত জীবন কেমন ছিল জানি না, তবে আমার জন্য এই একটা বছর ভীষণ সুন্দর আর দামি ছিল। তোমাকে ধন্যবাদ এত এত সুপুরুষের ভিড়ে আমার মতো অধমকে বেছে নেওয়ার জন্য। এই অধম তার পরীর কাছে চিরকৃতজ্ঞ। নবনীতা চোখ তুলল। যেই চোখে অশ্রু এসে ভিড় জমিয়েছে। আরহাম বিচলিত হয়ে বলল, সে কি? আজ এত চিন্তা করে এসেছি, সব গুছিয়ে বলবো, কোনো উল্টাপাল্টা বলবো না। সেই তুমি আবার কাঁদছো। আমি কি করলে তুমি কান্না বন্ধ করবে একটু বলবে? নবনীতা থামল না। উল্টা হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছতে মুছতে বলল, এত দিনে আসার কথা মনে হয়েছে। অদ্ভুত। তুমি সময় চেয়েছিলে। তো কি হয়েছে? আপনি সেজন্য আশা বন্ধ করে দিবেন? সময় চেয়েছি, মুক্তি চাইনি। আরহাম আহাম্মক হয়ে তার কথা শুনল। সে থামতেই ফিক করে হেসে উঠে বলল, আনবিলিভেবল। তোমরা মেয়েরা এমন কমপ্লিকেটেড কেন? মুখে বললেই তো পারো কি চাও। আমরা কমপ্লিকেটেড না, আপনারা গর্দভ। দোষ আপনাদের, আমাদের না। আচ্ছা মানলাম। এবার বলো বিবাহ বার্ষিকীতে কি চাও? আগের চেয়েও ক্ষীণ স্বরে সে উত্তর দেয়, কিছুই চাই না আমার। পরে আপনি সেগুলোর খোঁটা দিবেন। আরহামের মনে হলো তার সামনে বসে থাকা মেয়েটার বয়স 25 না, বরং 16 কিংবা বড় জোর 17। তার কথায় বাচ্চামো ভাব স্পষ্ট, অভিমানটাও কলেজ পড়ুয়া মেয়েদের মতো। সে উঠে গিয়ে তার পাশে বসল। এক হাত থুতনিতে রেখে তার মুখটা উঁচিয়ে ধরে বলল, চুমু দিতে চাই। সেটার খোঁটা কি কখনো দিয়েছি আজ পর্যন্ত? নবনীতা দ্রুত তার হাত সরিয়ে নিল। আরহাম আর দ্বিতীয়বার তার গালে হাত রাখল না। কেবল সামান্য সামনের দিকে ঝুঁকে তার আরক্ত গালে আলতো করে চুমু খেল। এত বেশি আলতো যে নবনীতার মনে হলো সে কোনো কাঁচা মাটির পুতুল। হালকা জোর খাটালেই গলে যাবে। তার চোখ ভিজে উঠল। আরহাম পর পর অসংখ্য চুমু খেল তার গালে, তার কপালে, তার চোখের পাতায়। তার ভাষায় বলতে গেলে নবনীতার এতদিনের জমে থাকা দুঃখগুলো সে অল্প অল্প করে শুষে নিল। সে একবার টেনে শ্বাস নিল। তারপরই গম্ভীর গলায় জানতে চাইল, তুমি কি আমায় একটি বার জড়িয়ে ধরবে পড়ি? বিবাহ বার্ষিকীতে তোমার কাছে এইটুকুই চাই আমার। সহজ, সরল আর নিঃসংকোচ আবেদন। নবনীতা চোখ মুখ খিচে ধরল। 1, 2, 3, গুনে গুনে 3 সেকেন্ডের মাথায় সে দুই হাতে শক্ত করে আরহামকে জড়িয়ে ধরল। ঠোঁট ভেঙে বলল, আমি সেদিন অনেক কষ্ট পেয়েছি আপনার আচরণে। আপনি বলেছেন আমি নাকি পায়ে থাকার জিনিস। আমি এ কথা কিছুতেই ভুলতে পারি না। আরহাম জবাব দিল না। কেবল একটা হাত তার পিঠে রেখে চুপচাপ তার কথা শুনল। নিজের ভেতর যেই ঝড় উঠেছে, সেই ঝড়ে বিলীন হতে আর বেশিক্ষণ সময় নেই। তাই বলে নিজেদের শেষ মুহূর্তগুলো খারাপ করবে কেন? এই মুহূর্তগুলো এমনই থাকুক। পরি যখন এগুলো ভাববে তখন এখনের মতোই তার চোখ পানিতে ভেসে যাবে। নিজের নতুন ব্যবসা থেকে শুরু করে নতুন চাকরি, পড়াশোনা, এমনকি আদালতের নোটিশ পর্যন্ত সবকিছু নবনীতা একে একে আরহামকে খুলে বলল। বাড়ির কথা বলতে গিয়েই সে খুশিতে খিলখিল করে উঠে বলল, জানেন আমি এখনো জানি না আমি কিভাবে সবকিছু ফিরে পেলাম। আমি তো। সে কথা শেষ করার আগেই আরহাম তাকে থামিয়ে দিয়ে খানিকটা অস্থির হয়ে বলল, আচ্ছা পড়ি। কখনো যদি শুনো আমি কাউকে খুন করেছি, তবে তুমি কি করবে পড়ি? নবনীতা ভড়কে গিয়ে বলল, কি? কি করবেন? আরহাম শীতল চোখে তার দিকে তাকায়। হাতের বন্ধন অনেক আগেই ছুটে গেছে তার। আচমকা নিচ থেকে পুলিশ গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। শব্দ শুনেই নবনীতা বুঝল শুধু একটা না, কয়েকটা গাড়ি এসে থেমেছে বাড়ির নিচে। সে আঁতকে উঠে বলল, পুলিশ ভ্যান। আরহাম ক্লান্ত চোখে তার দিকে তাকায়। নবনীতা এক হাত মুখে চেপে থমকে যাওয়া কণ্ঠে বলল, বাড়ির নিচে পুলিশ ভ্যান কেন এসেছে আরহাম? কি হয়েছে? ততক্ষণে বাড়ির দরজায় করাঘাতের শব্দ শুরু হয়েছে। দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর শোভান রহমান, যার কাছে শাহরিয়ার আরহামের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে।
যার বিরুদ্ধে সজীব খন্দকারকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে। চলবে গল্প কোনো এক শ্রাবণে। লেখনীতে মেহরিমা আফরিন। তৃতীয় অধ্যায়, তৃতীয় পর্ব।